শিকদার বাড়িতে আজ ভারী গোলমাল পেকেছে। নাজিম চাচা, মিনহাজ মামা, রুদ্র, নুহমান, কেরামত, তৌসিরের মেজ চাচা, দুই ছেলে, বড়জন ধ্রুব আর ছোটজন কাব্য, সাথে তৌসিরের ফুফাতো তিন ভাই এলহান, ইসদান, জাইরান সবাই করিডোরে হাঁটাহাঁটি করছে, সাথে পরামর্শ করছে একটা বিষয় নিয়ে। রুদ্রকে সবাই জোরাজোরি করছে, হাতে একটা ছোট প্লাস্টিকের মাইক ধরিয়ে তৌসিরের রুমের সামনে যেতে, কিন্তু রুদ্র যাচ্ছে না। উল্টো সে মিনহাজ মামাকে বলছে। মামা তুমি যাও না। মিনহাজ মামা এটা শুনে ঝাড়ি দিয়ে বলেন, আরে ধুর, আমি কেমনে জানবো? আমি মামা না, তুই দেবরা ছস। নাজিম চাচা রুদ্রের কাজ চেপে ধরে বলেন, যা বাটাবে, গিয়ে যা যা করবার কর। এই বলে রুদ্রকে ধরে বেঁধে নিয়ে সবাই তৌসিরের রুমের সামনে দাঁড়ান। বেলা এখন সকাল 7টা বাজে। নাজা নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তৌসির তো আর রেগুলার নামাজি না যে নামাজ পড়বে, ইচ্ছে হলে পড়ে যদি মন চায়, তাই আগের মতোই ঘুমাচ্ছে। প্রতিদিন তৌসির 6টার দিকে উঠে গেলেও আজ ঘুম ভাঙেনি। নাজিম চাচা সবাইকে বলেছেন কাল রাতের আয়োজনের কথা, সবাই মনে করছে এর জন্যই হয়তো দেরি হচ্ছে, তাই এই সুযোগে একটু মজা নেওয়া যাক। রুদ্রের হাতের মাইকটা নাজিম চাচা ওর হাত চেপে ধরে মুখের সামনে ধরে বলেন। ক ক রুদ্রের হাসি পাচ্ছে, কি করে যে বলবে, ছিছি কি লজ্জার কথা। রুদ্র মাইকটা মুখের সামনে ধরে হাসতে হাসতে উচ্চারণ করে, নাসা ভাবি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাবি, দয়া করে নিজের আঁচলের নিচ থেকে তৌসির ভাইকে বের করে আমাদের কাছে দিন। ওনাকে আমাদের প্রয়োজন, মাত্র 5 মিনিটের জন্য দিন। ওর কথায় সবাই হাসতে হাসতে শেষ। রুদ্রের নিজেরও ভিতর ফেটে যাচ্ছে হাসিতে। মাইকের আওয়াজ নাজার কানে যেতেই এক লাফ দিয়ে তৌসিরের বুক থেকে উঠে বসে। চারিপাশে আবুলের মতো তাকায়, স্বপ্ন টপ্ন নাকি? না, স্বপ্ন না, বাস্তব। মাইকের আওয়াজে কান ফেটে যাচ্ছে। ও তাড়াতাড়ি তৌসিরকে ডাক দিয়ে বলে, উঠুন। নাজার ডাক আর মাইকের আওয়াজে তৌসিরের ঘুম ভেঙে যায়। থতমতকে উঠে বসে নাজার দিকে তাকিয়ে বলে, কে মাইক লাগাইছে? এটা বলতে না বলতেই তাড়াতাড়ি কানে আসে রুদ্রের টিটকারি মারা গলার সুর, যেখানে সে বলছে, ভাবি, আমাদের ভাইকে 5টা মিনিটের জন্য হলেও আমাদের কাছে দিন, দয়া করেন একটু। ভাইরে কত দিন হয় দেখি না। তৌসির এটা শুনে হতবাক হয়ে চারিপাশে তাকায় আর বলে, কি লেভেলের মাদাসুত গাড়িয়ালগুলো! এই বলে লুঙ্গির গিট ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে নাজারকে বলে, তুমি পার্টিটা তুললে যাও, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আয়, তাড়াতাড়ি যাও। এই বলে বিছানার দিকে গিয়ে বিছানার চাদরটা একটানে তুলে নাজার দিকে ছুঁড়ে দিয়ে বলে, বাথরুমে যাবার সময় একটু দয়া করে এটা নিয়ে যাও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ পাটিটা গুছিয়ে রেখে চাদর নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন সিচুয়েশন খারাপ নয় তো আদেশ দেওয়া বের করে নিত। নাজা ওয়াশরুমে যায় আর তৌসির গিয়ে দরজা খুলে। রুদ্র উড়ায় দিতেছে সব, মাইক ফাটিয়ে দিতেছে। তৌসির ভাইকে দিন ভাবি, দিন ভাবি। বলতে বলতে তৌসির দরজা খুলে ওদের দিকে এক পলক তাকায়। ওকে দেখে হই হুল্লোড় মেতে ওঠে সবাই। তৌসির বিরক্ত সুরে রুদ্রকে বলে, এই খবিসের খবিস, কি সাউয়া করতেছোস? তৌসিরকে বের হতে দেখে সবাই এক প্রকার হামলে ওর দিকে এগিয়ে এসে রুমে উকি দেয়। রুদ্র তৌসিরের সামনে এসে কুটিল হাসি দিয়ে বলে, কি ভাই, চাচা হয়ে যাইবো নাকি? তৌসির প্রতি উত্তরে বলে, হ্যাঁ হইয়া যাবি, কাল চাচা হবি আর পশু শ্বশুর হইয়া যাবি, হালাই তোর। রুদ্র তৌসিরের কথায় হাসে। নুহমান রুমে উকি মারতে মারতে বলে, ভাই বিছানার চাদর কই? ইসদান ওর পেটে ঘুষি মেরে বলে, আর দূর ভাই, ধুইতে দিছি। তৌসির লুঙ্গির কোনা হাতে নিতে নিতে বলে, এই তোরা এখান থেকে যাবি নাকি আমি বিবিজনরে কইতাম? নাজিম চাচার হুমকি শুনে ছাদ করে বলেন, এই বেটা, এত লাফাইস না, সব অবদান আমার। তৌসির এবার নাজিম চাচার দিকে রাগি চোখে তাকিয়ে চঞ্চল রাগ নিয়ে বলে, হালা বদমাসের ঘরে বদমাস, সাউয়ার নাতি, তোর এই অবদানের লাগা তোর পাশায় 10টা নোবেল ছাড়ার ব্যবস্থা করতেছি, খারা। ধ্রুব এই ফাঁকে বলে ওঠে, বড় ভাই, তাড়াতাড়ি সালামি বের করেন, আপনার বাসর ঘর আমি সাজাইয়া দিছি। তৌসির ওর কথায় বলে, তুইও বিয়ে করে নে, তোর ঘর আমি সাজাই দিমু, ব্যাস হিসাব বরাবর। কাব্য উচ্ছ্বাসময় হাসি দিয়ে বলে, গাজাব বেজ্জতি। এলহান, ইসদান, জায়রান তিন ভাই একসাথে হাত নেড়ে নেচে উঠে বলে, ভাবি তো বস, আমরা বাবির কাছ থেকে টাকা নিমু, তুমি দিবা না জানি। মিনহাজ মামা দুঃখের সহিত বলেন, তোরা তো পাইয়া যাইবি, কিন্তু আমি কোন মুখে কমু? আমি তো মামা শ্বশুর।
ওরা সবাই মিলে তৌসিরের সাথে মজা করতে থাকে। তৌসিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে ব্যস্ত। এমন সময় নাজা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। নাজাকে আসতে দেখে রুদ্র, কাব্য, ধ্রুব, এলহান, ইজদান, জায়রান সবাই রুমের ভেতর আসতে চায় সালামি নিতে, কিন্তু তৌসির ওদের হাত দিয়ে আটকিয়ে বাধা দিয়ে বলে, এই বাইনচুদরা, আমার বউয়ের কাছে টাকা নাই, ও টাকা কই পাইব? রুদ্র নাজাকে আওয়াজ দিয়ে বলে। ভাবি, আমাদের সালামি দিন। নাজা এটা শুনে দু কদম এগিয়ে এসে ওদের এক এক করে তাকায়। বুঝতে পারে এরা কেন এসেছে, মজা নিতেই এসেছে। নাজা বুঝতে পেরেও ভ্রু কুচকে বলে। সালামি? কাব্য সাথে সাথে বলে, হ্যাঁ ভাবি, ভাইয়ের বিয়া উপলক্ষে কোনো সালামি পাই নাই, আপনি দেন, ভাই দিতাছে না। নাজা এটা শুনে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে ওয়ার্ড্রোপের দিকে যায়। এই দেখে তো তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ও সত্যি সত্যি দিয়া দিবে নাকি? তৌসির নাজাকে আওয়াজ দিয়ে বলে, ইয়া করছি আমি, সালামি ও কেন দিব? না যা, একটা টাকা বের করবা না? নাজা ওর কথায় কি আর পাত্তা দেয়? ওর কথায় তোয়াক্কা না করে নিজের কাছে থাকা কিছু টাকা থেকে 1800 টাকা হাতের মুঠোয় নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নাজাকে টাকা নিয়ে আসতে দেখে তৌসির মেলে রাখা হাত ছেড়ে ওকে রাগী গলায় বলে। এক টাকাও দিবা না কইলাম। নাজা তৌসিরের কথা শুনেও না শোনার ভান করে হাত বাড়িয়ে রুদ্রের হাতে টাকাগুলো দিয়ে মুচকি হেসে বলে, নিন ভাই, ভালো মন্দ কিছু খেয়ে নিয়েন, আমিই দিলাম, কারণ আপনাদের ভাইয়ের থেকে তো এই জন্মে সালামি পাবেন না। তৌসির নাজার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয় আর ভাবে, এই মাইয়া তো 2 দিনে আমায় ফকির বানাই দিবে। নাজা রুদ্রের হাতে টাকা নিয়ে নাজিম চাচার দিকে চোরা চোখে তাকায়। ওর তাকানো দেখে নাজিম চাচা ভেলকি মারা হাসি দিয়ে বলেন। কেমন আছো বৌমা? নাজাও টিটকারি মারা হাসি নিয়ে বলে, ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে তো দিলেন না ছোট চাচা শ্বশুর মশাই। নাজিম চাচা এতে বড় লজ্জায় পড়ে যান। নাজা যে কি বুঝালো তা উনি বুঝতে পেরে শরমে সবাইকে বলেন, এই চল চল সবাই, এন থেকে আয়, এখন সালামিও পেয়ে গেছিস। নাজা আর দাঁড়ায় না, চুপচাপ সরে আসে। তৌসিরও নাজার পিছে পিছে পা ফেলে। ওরা সবাই সালামি পেয়ে হট্টগোল করতে করতে চলে যায়। নাজা এসে বারান্দার দরজার সামনে দাঁড়ায়। তৌসিরও তড়িৎ গতিতে পা ফেলে নাজার পাশে এসে দাঁড়ায়। এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত, নয়তো 3 পথের মোড়ে থালা নিয়ে বসাইতে সময় নিবে না। ও নাজাকে তিক্ত সুরে বলে, এই সিনাল, তোর বেশি টাকা হইয়া গেছে যে এত টাকা দিয়ে দিলি? নাজা আকাশ পানে তাকে স্থির গলায় বলে, আমার টাকা আমার দেবরদের আমি দিয়েছি, তাতে আপনার কি? দেবর কথাটা শুনে তৌসির ঠোঁট বাঁকায়, মনে মনে ভাবে, ইয়া তো দেখি বহুত বেতামিস, এমনি কয় জামাই মানে না, আর অমনে এত টাকা ফালাই দিবে মাইয়া। ও খোদা, ইয়া কিয়া, ইয়া কোন যে ঘাটিয়া লজিক হ্যায়? তৌসির নাজার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, সিনাল রে সিনাল, আমারে কোচ জামাই মানিস না, আর এখন দেবর মারাস? বুঝছি, তোর সাউয়াই বাড়ি মারতে হইব, নইলে তুই সোজা হবি না। নাজা তৌসিরের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে। মুখ সামলান বলতেছি। তৌসির তীর্যক কটাক্ষ করে বলে, আগে নিজে ঠিক হ, বিলাসিতা সার আর টাকা পয়সা হাতের ময়লা না ভাইবা, বক্ষে বাইন্দা রাখ। নাজা এটা শুনে তাচ্ছিল্যের সহিত বলে, আপনার মতো খাইস্টা না আমি যে 2 টাকা নিয়েও কিপটামি করব। তৌসিরের কথায় ভুরু নাচিয়ে তাগিদ দেওয়া গলায় বলে, এই বেডি, মুখ সিনাল, মুখ সামলা, লোক আমি মন্দ হইল তোরেই জামাই, জামাইয়ের সম্মান দিয়ে কথা ক। নাজা ওর কথায় ঠোঁট আগলিয়ে খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমিও তো আপনার বউ, আপনি অসভ্য ভাষায় গালি দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তৌসির নাজার কথায় ভুরু নাচিয়ে আর চোখে নাজার দিকে তাকিয়ে ভাবে, গাদ্দারনি কোথাকার, জামাই মানুষ না কস, আবার বউও কস। তৌসির আনমনে বলে, তোমারে তোমার অভ্যাসে কই, এমনি এমনি কই না। নাজা তৌসিরের কথা শুনে বিছানার দিকে যেতে যেতে বলে, আমিও আপনার অভ্যাসে আপনাকে দেখতে পারি না। তৌসির ওর পিছনে পিছনে গিয়ে বলে, দেখতে পাবি কেমনে, খাঁটি জিনিস তোমার তোর চোখে লাগে না। নাজা ওয়ার্ড্রপ থেকে বিছানার জন্য চাদর নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলে, এত কথা বলবেন না তো, দিন আমায় বিছানার চাদর বিছাতে সাহায্য করুন। তৌসির নাজার কথায় বিছানার দিকে এক পলক তাকায়, তারপর নাজার মুখের দিকে তাকায়, মস্তিষ্ক চায় বলতে, আমি কেন বিছামু, তুই বউ তুই কাম কর, কিন্তু মনে বলে এটা বললে পরে আবার জুতা না মারে, তাই ইজ্জত নিয়ে কাম করে নাও। মনের কথায় সায় দিয়ে তৌসির বিছানার দিকে এগিয়ে গিয়ে নাজাকে বলে, তুমি বালিশের কাবারগুলো বদলাইয়ে নাও, আমি বিছাইয়া দিতেছি। নাজা তৌসিরের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ওর এমন সাধুরূপ দেখে মনে মনে আফসোস করে বলে, ইস রে, আমার ডাকাইতনি, এমনি যদি সব সময় আমার কথা শুনতি তাইলে কতই না সুখী হতাম আমি।
এসব মনে মনে আওড়াতে আওড়াতে তৌসির বিছানা চাদরটা সুন্দর করে বিছিয়ে নেয়। পুরুষ হলো ঘরের কাজকর্ম টুকটাক যাই পারে একদম পারফেক্টভাবেই পারে। নাজা বালিশের কভারগুলো লাগিয়ে আগেরগুলো খুলে নেয়। ও বালিশগুলো যখন বিছানার উপর রাখতে যাবে তখনই দেখে তৌসির যে নিজের জুতো রেখে বিছানায় উঠেছে তাতে একটা তেলাপোকা। যদিও তেলাপোকা টিকটিকি এগুলোতে মোটেও ভয় পায় না নাজা, কিন্তু হঠাৎ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতে মুখ ফসকে বেরিয়ে যায়। তৌসির, নাজার মুখে হঠাৎ নিজের নাম শুনে থমকে যায় তৌসির। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে নাজার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে। কি হইছে? নাজা নিজের কাজেই লজ্জায় পড়ে যায়। ছিছি, তেলাপোকা দেখে এমন পাপারির মতো নাটক করা ওর সাথে অন্তত যায় না। নাজা আমতা আমতা করে বলে, না কিছু না, ওই একটু ভয় আর কি, তেলাপোকা। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, কি মারাত্মক কথা! তেলাপোকা দেখে নাকি ভয় পায়? বিষাক্ত বিচ্ছু। বিচ্ছু কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নাজার চিত্ত। নাজা ক্রোধ ভরা নজরে তৌসিরের দিকে তাকায়। অতিরিক্ত বলে ফেলতেছে লোকটা, যদিও পণ করেছিল ওর কোনো কথাই কানে নিবে না, কিন্তু এখন মনে হচ্ছে পণ ভঙ্গ করতে হবে। ওর এই ক্রোধী চাহনি তৌসির গায়ে না মেখে উল্টো বলে, তুমি এমন করে তাকাইও না, তোমারে বলি নাই তুমি তো ইচ্ছাধারী নাগিন। তৌসিরের কথায় নাজা ধমকে বলে, ইবলিশও আপনার থেকে ভালো আছে। তাইলে যা, ইবলিস রে লাং বানাইয়া নে, আমার থেকে যখন ও ভালা। নাজা তৌসিরের এমন কথায় আক্রোশে ফেটে পড়ে। বালিশগুলো বিছানায় ছুঁড়ে ফেলে বলে, ছি ছি ছি, কতটা নিকৃষ্ট আপনার মুখের বাণী। এটা নিকৃষ্ট না, এটা আমার স্টাইল, বুঝলা রুদ্রকেশী? রুদ্রকেশী সে আবার কি? নাজা এটা ভেবে নাক মুখ কুচকে আনমনে বুনে। রুদ্রকেশী? তৌসির ওর ছেঁড়া বালিশগুলো ঠিক করে রাখে, অতঃপর বিছানা থেকে নামতে নামতে বলে, খবিসের মতো রাগ তোমার, আর অলকবতীর মতো কেশ হলি, ডাকাতের মাইয়া, তাই নাম দিলাম রুদ্রকেশী। এই বলে নাজার সামনে সোজা হয়ে দাঁড়ায়। নাজা নাক মুখ সিটকে বলে, কত রং আর কত ঢং দেখবো। নাজার কথার বিপরীতে তৌসির এবার আর কোনো উত্তর খোঁজে না, আবিষ্ট চোখে ওর পানে চেয়ে থাকে। কিছু মুহূর্ত পর নিজের হাত বাড়িয়ে নাজার কোমর পেঁচিয়ে ধরতে ধরতে রঙ্গিলা স্বরে উচ্চারণ করে, নেও কই থুরি, চুমু টুমু দুই একটা খাই, বিয়ের তার একটা ফিলিং জানি। এই বলে তৌসির নাজার কোমর জড়িয়ে টেনে আনে একদম নিজের কাছে। হঠাৎ ওর এমন টানে নাজার নিঃশ্বাস থমকে যায়। বিস্ময়ে বড় বড় চোখে তাকায় তৌসিরের দিকে, কিন্তু তৌসিরের চোখে ভরা তীব্র তৃষ্ণায়। তৌসিরের চাহনি উপেক্ষা করে আলতো হাতে নাজার থুতনি চেপে ধরে, চোখে চোখ রাখে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে নাজার গালে নিজের ঠোঁট মুখ ছুঁয়ে স্নিগ্ধ পরশে প্রগাঢ় চুমু খায়। বারবার নিজের ঠোঁট নাক ছোঁয়ায় নাজার গালে আর আদুরি গলায় বলে ওঠে, তোমার যে মায়া লাগে গো আমার কই তরি। শব্দগুলো ফিসফিসের মতো মোলায়েম হলেও তাতে মিশে থাকে এক অনির্বচনীয় টান। এই শব্দগুলোর মধ্যে প্রকাশ পাচ্ছে যে তৌসির শিকদার তালুকদারের মাইয়ার প্রেমে মজে যেতেছে। তৌসির এই বলে নাজার অন্য গালে মুখ রাখে, ঠোঁট ঘেঁষে ধরে ও নরম গালে উষ্ণ শ্বাস ছড়িয়ে দেয়। নাজার চাঁদ মুখে সাথে ফিসফিস করে, এই বেডি, তুই এত সুন্দর কেন? এত মায়া লাগে কেন তোরে? অতঃপর তৌসির নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নাজার কপালে, চোখের কোনায় গাল। নাজার শরীর কেঁপে উঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ওর নিঃশ্বাসের ভেতরে মিশে যায় তৌসিরের গরম নিঃশ্বাস। তৌসিরের দাড়ির খসখসে ছোঁয়ায় নাজার দম বেরিয়ে আসছে, চোখ বুজে নেয় ও। কিছু মুহূর্ত তৌসিরকে সময় দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু তৌসির তো সরে না। নাজা বিরক্তিতে তৌসিরের কাঁধে ধাক্কা দিতে দিতে তিতকুটে স্বরে বলে, তৌসির ছাড়ুন, ভারী বিরক্ত লাগে আপনার এই কর্মকাণ্ড। তৌসির নাজার কথায় নিজের মুখ সরিয়ে নিয়ে ভ্রুবদ্ধ দৃষ্টিতে ওর পানে চেয়ে বলে, কেন আমার ছোঁয়া তোর পছন্দ হয় না? তৌসিরের প্রশ্নে নাজা চুপ করে থাকে, কি উত্তর দিবে? তৌসির যে ওর কোমর পেঁচিয়ে ধরে আছে, এতে প্রাণ বেরিয়ে যাচ্ছে কষ্টে, মনে রক্তক্ষরণ হচ্ছে বেদনায়। কি করে বলবে আমার আপনাকে পছন্দ না, আপনার ছোঁয়া পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি। তৌসির খারাপ হোক আর ভালো, সবশেষে চিরসত্য তো তৌসিরি ওর বর্তমান আর তৌসিরি ওর সব। এগুলো তো স্বাভাবিক, একজন স্বামী চাওয়ার মধ্যেই পড়ে। তৌসির তোর যেচে ওকে বিয়ে করেনি বা কোনো প্রকার জোরও করেনি, ওর পরিবারের মতে নিজের মতে বিয়েটা হয়েছে। তথাপি কেন এত সংকোচ, কেন এত ঘেন্না, কেন এত আপত্তি? কি হবে এসব করে? এসব করলেই কি না পাওয়া মানুষটা তার হয়ে ফিরে আসবে? নাজা মস্তিষ্কে তৌসিরকে মেনে নিল, অন্তত তা বরাবরই প্রত্যাখ্যান করছে। নাজা অতিশয় দ্বিধায় ভুগতে ভুগতে চোখ তুলে তৌসিরের দিকে নিরন্তর চাহনি নিয়ে যায়। নাজার এই চাহনি দেখে তৌসির মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলে, যাকে পছন্দ করো আমার লাগে বিয়ে না হইয়া তার লগে হইতো। তৌসিরের এই প্রশ্নে নাজার অন্তর কেঁপে ওঠে, বিস্ময়বিদ্ধ হয়ে যায়। তৌসির কিভাবে জানলো ওর মনের কথা? নাজা মেলানো সুরে বলে,
সে আমার কখনোই হতো না। আপনার সাথে বিয়ে না হলে ইকরা ভাইয়ের সাথে হয়ে যেত হয়তো। তৌসির এটা শুনে অনাগ্রহী স্বরে বলে। তাহলে পাইবা না জানাও মায়া বুনছো কেন? তৌসিরের করা প্রশ্নে অন্তরীণের ক্রন্দনে কাতর হয়ে ওঠে নাঝা, সাথে বেশ চমকায়। স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনেও কি নীরব এই লোকটি। তৌসিরের স্বভাবের সাথে নীরবতা বড্ড বেমানান। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের চোখের ন্যায় অবিচল দৃষ্টিতে চেয়ে বলে, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই। কিছু ভালোবাসা বিচ্ছেদেই সুন্দর। নাঝার কথায় ঠোঁট আগলিয়ে স্বল্প মাত্রায় হাসে তৌসির। বাহ, মেয়েটা বয়সে ছোট হলেও বুঝতো আকাশ পরিমাণ বিরাজ করছে তার মস্তিষ্কে। তৌসির আলতো সুরে বলে। একখানা খাঁটি কথা জানো তালুকদারে মাইয়া? নাঝা মাথা দুদিকে না বোধক নাড়িয়ে ওর দিকে নিবিষ্ট চাহনি চেয়ে বলে, না। তৌসির না শুনে এবার মৃদুস্বরে শোধায়, নজর আর নসিব লইয়া লড়াই চিরন্তর। যা আটকায় না নজরে তার হয় না নসিবে। তৌসিরের কথাটা নাঝার অন্তরে লাগে ও ওর কথায় সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বলে। আর এটাই নিয়তির নিষ্ঠুর রসিকতা। তৌসির এবার সুযোগ পেয়ে নিজের মনের কথাটা বলে। আমি লোকটা মন্দ হইল সংসার করার যোগ্য আছি, করবা এই মন্দ লোকের ঘর? এই কথাটা বিয়ের দিন বলা উচিত ছিল, কিন্তু তা বলা হয়নি। আজ মনে এলো তাই বলে দিল। তৌসিরের কথায় নাঝা নিরুত্তর হয়ে রয়। কি উত্তরই বা দেবে? নিজের মতো করে কিছু বলার ভাষাও নেই, সব হারিয়ে ফেলেছে। পরিস্থিতি সমস্ত গুলিয়ে দিয়েছে। নাঝাকে চুপ থাকতে দেখে তৌসির মৃদু হেসে আবারও বলে, আমি তোমার এই জীবনে কিছু দিতে পারবো কিনা জানি না, কিন্তু একটা জিনিস দিতে পারবো, তা হইল তোমার প্রতি আমার ফের্টিলিটি। ফিডেলিটি শব্দটা শুনে নাঝা চমকায়। এই লোক তো ইংলিশও জানে। চমকিত হয়ে চায় তৌসিরের মুখ পানে। তৌসিরের চাহনি দেখে রঙের সুরে জবান ফোটায়। গাওয়ালি ভাষায় কথা কই বললে অশিক্ষিত ভাইব না। ডাকাতিনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি। নাঝা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। কথাটা শুনে গাছাড়া ভাব নিয়ে ভ্রুনাচি আলতো মাথা নাড়ায়। বাহ, ভালো তো। তা কোন ক্লাস অবধি টিকেছিলেন? 10 পর্যন্ত পড়েছিলাম। তারপর আর পড়েননি? ইন্টারভিউতে ভাবিছিলাম লন্ডনে বা আমেরিকা যামুগা। সিলেটের মানুষে তো একটাই গন্তব্য, তা হইল লন্ডন বা ইউরোপ। কিন্তু বাপ চাচা জাউরমিতে লাগাই দিল, আর আমিও জাউরা হয়ে গেছি। জাউরা কথাটা শুনে নাঝা তিক্ত সুরে বলে। আপনি জাউরা না, আপনি একটা ইবলিশ। আর এগুলো বাদ দিন, এখনো সময় আছে, ভালো কিছু করুন। কথাটা শুনে তৌসির আলস্য ভরে মাথা নাড়ল। উদাসীন ভঙ্গিতে হেসে বলল। কি ভালা কাম করতাম? ওর প্রশ্নে নাঝা ধারণ করে। এমন কিছু করুন বা এমন একজন আদর্শ মানুষে পরিণত হন যাতে আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষ স্মরণে রাখে। ওর এই উপদেশ শুনে তৌসির আলতো কাজ ছাকালো। মনে হলো বাতাসের ফুৎকারে উড়ে যাওয়া ধূলিকণা মাত্র, যার গুরুত্ব ওর কাছে তিল পরিমাণও নয়। কথাটা ওর কানে পৌঁছালো বটে, কিন্তু তৌসির করে তোয়াক্কা না করে উল্টো খেলো গলায় বলে ওঠে। তাহলে মরার আগে কারো কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিয়ে নি মনে, তাহলে মরে গেলেও আমায় সারা জীবন মনে রাখবো নে। নাঝা এই উত্তর শুনে বুঝে যায় এই বজ্জাত মানবের সাথে ভালো কথা যায় না, একেবারেই যায় না। রাগী গলায় বলে। গরু তো গরুই থাকবেন, মানুষ হবেন না। এই বলে যেতে থাকে, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওর টেনে ধরে একদম নিজের নিকটে নিয়ে আসে। নাঝা ক্রোধী সুরে বলে। ধুর, ভালো লাগছে না, এসব ছাড়ুন তো। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর খোপার মাঝে হাত ডুবিয়ে দিয়ে নাঝার গালে আবারও ঠোঁট ঠেসে ধরে ফিসফিসিয়ে বলে। মাইরা নিতেছি না বেডি, একটু চুমো টুমো দিমু, বেশি ফ্যাত ফ্যাত করস না। বিকেলবেলা তৌসির, রুদ্র আর নাজেম চাচা বাজারে যাচ্ছেন। আগামীকাল তালুকদাররা আসবেন শিকদার বাড়িতে। সেই উপলক্ষে বাজার করতে যাওয়া। তালুকদাররা সাফাকে নিয়ে আসবেন। সাফাকে কিছুদিন রেখে যাবেন বেড়ানোর জন্য বাপের বাড়ি। যাওয়ার সময় হয়তো নাঝাকে নিয়ে যেতে পারেন। তৌসিরের তো বিরক্তই লাগছে, কেন ওরা আসবে, এসে এত টাকা খরচ, এত আয়োজন, কত পয়সা নষ্ট। যদিও এসবের এক পয়সাও তৌসিরের যাবে না, তারপরেও পয়সা তো যাবেই। পয়সার প্রতি বড্ড মায়া ওর, তাই এক আনাও খরচ করতে বুকে ব্যথা লাগে। তৌসির হাঁটতে হাঁটতে নাজেম চাচাকে বলে। ও ছোট চাচা। নাজেম চাচা কিছুটা আগে এগিয়ে গিয়েছেন। ওর ডাক শুনে ঘাড় ঘুরিয়ে ওর মুখ পানে চেয়ে বলেন। কি তারে? তৌসির হেয়ালি করে বলে। ওরা কাল আমার বউরে নিয়ে যাইব না কিতা? রুদ্র পাশ থেকে একটু ভেবে উত্তর দেয়। হয়তো নিয়ে যাইব। তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে। তাইলে একটু বাঁচমু, কুকর্ম মন দিয়ে করতে পারি না বউয়ের লাইগা। মাল এনে রাখলে ওই ফালাই দেয়, বহুত বজ্জাত একটা জি। নাজেম চাচা বলেন। কথা না শুনলে দিস কানে নিচে তুই একটা লাগায়া। তৌসির এটা শুনে নাক মুখ কুচকায়। তোর চরিত্রে দোষ আছে বেটা, তুই কথায় কথায় নারী নির্যাতনের কথা কোস, তোরে মামলা খাওয়া উচিত।
রুদ্র হাসতে হাসতে বলে, ভাই চাচারে মামলা না দিয়া বিয়া একটা করায়া দাও, ভালো হইব। তাওসির রুদ্রের কথায় সায় দেয়। এইটাও ঠিক কইছস, মামলা সে বউ যন্ত্রণা, বড় যন্ত্রণা। নাজিম চাচা কটাক্ষ করে বলেন, আমি এসবে নাই, বইয়ের বদলে 1 বোতল মাল হইলেই হয়। তাওসির মালের কথা শুনে নাক মুখ সিটকে বলে, তোরা যেমনি মাল গিলোস, বাপ হওয়ার ক্ষমতা হারাই ফেলবি রে। শেষ করে নিতেছস নিজের জীবন নিজের হাতে। রুদ্র তাওসিরের কথায় সিরিয়াস হয়ে বলে, না ভাই, আমি ভালো হয়ে গেছি, এখন আর এসব গিলি না। নাজিম চাচা ওর কথায় ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলেন। কেন? গতকালই তো দেখলাম খাইতে তোরে। রুদ্র হাবলার মতো হেসে শোধরায়। আরে ওই একটু বাংলাদেশ জিতছিল তাই আর কি। তৌসির এক খেলার কথা শুনে পরিহাসের হাসি দিয়ে বলে, হাই রে বাংলাদেশ, 109 রানে 0 উইকেট আর 118 রানে 6 উইকেট। এই বলে আবারও হাসতে থাকে। ওর হাসির তালে নাজিম চাচা বলেন, এটাই বাংলাদেশ ভাতিজা। তালুকদার বাড়ির পিছনের অন্ধকার প্রাঙ্গণে চলছে এক ভয়ঙ্কর মরণ খেলা। খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নওমির হাতে। নাঝার সেই চতুর উকিল ফুপু, তারই হুকুমে এক এমপি যার নাম জামাল, তাকে হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। দড়ির পাশে ঝুলছে সে উল্টো হয়ে, ঠিক কাছের মোটা কাঠের খুঁটির সাথে। নিচে জ্বলছে দাউ দাউ করা আগুন, শিখার লেলিহান স্পর্শ। যে কোনো মুহূর্তে তার শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। উল্টো ঝুলে থাকা জামালের শরীর গলে যাচ্ছে যন্ত্রণায়। এই নৃশংস সাজা বিনোদনের জন্য নয়, জামাল কিভাবে ঝুলিয়ে রাখার পেছনে আছে এক মারাত্মক কারণ। তা হলো এই জামাল অর্থ ক্ষমতা রাজনৈতিক পরিচয়ে বলিয়ান এক হিংস্র শিকারী। আর তার শিকার হয়েছিল মাত্র 18 বছর বয়সী কলেজ পড়ুয়া চিত্রা। একটি পার্টির রাতে নেশা মেশানো পানীয়, সিসিটিভি বন্ধ এবং বন্ধ দরজার আড়ালে ঘটে গিয়েছিল ওর সাথে নৃশংস এক ঘটনা। চিত্রা ধর্ষিত হয়েছিল জামালের হাতে। মেয়েটি ন্যায় বিচারের আশায় জামালের নামে মামলা দায়ের করে, কিন্তু এই আইনি লড়াইয়ে নামতে চিত্রার জীবনে নতুন করে শুরু হওয়ার সব আলো নিভে যাওয়ার উপক্রম হয়। জামাল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নওমিকে নিযুক্ত করে এবং তাকে প্রায় 30 লক্ষ টাকা দেয়। কিন্তু নওমি নিজের ধূর্ত বুদ্ধি এবং কৌশল খাটিয়ে তিনি জামালের কাছ থেকে আরও 10 লক্ষ টাকা অতিরিক্ত আদায় করে নিয়েছেন। নওমি মামলাটি হাতে নিলেও দ্রুতই জানতে পারেন যে অপরাধের সব অকাট্য প্রমাণ রয়েছে ধর্ষিত মেয়েটা চিত্রার কাছে। এই প্রমাণগুলি এতটাই শক্তিশালী ছিল যে জামালের মুক্তি অসম্ভব। আর সাথে ওনার কেস জেতার প্রমাণগুলো চিত্রার হাতে আছে জানার পর নওমি এক অপ্রত্যাশিত এবং মারাত্মক ডিল করার জন্য সরাসরি চিত্রা ও তার বাবা মায়ের কাছে যান। সেই ডিলটি ছিল ইচ্ছাকৃত পরাজয়, অর্থাৎ চিত্রা ও তার পরিবার স্বেচ্ছায় আদালতে মামলায় হেরে যাবেন। এমনভাবে সব প্রমাণ কোর্টে পেশ করবেন যাতে জামালের দোষ প্রমাণ না হয়। এতে নওমি একই সঙ্গে জামালের কাছ থেকে নেওয়া 40 লক্ষ টাকা ধরে রাখতে পারবেন এবং কেসও জিতে যাবেন। চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল এটি জামাল ছাড়া পাওয়ার কিছু মাস পর নওমি নিজ দায়িত্বে জামালকে চিত্রা ও তার পরিবারের হাতে তুলে দিবেন, যাতে তারা তাকে এক ভয়াবহ মর্মান্তিক মৃত্যু দিতে পারে, যা প্রচলিত আইনে সম্ভব নয়। সাথে চিত্রাকে আরেকটি পরিকল্পনা দেন, তা হলো সেই অকাট্য প্রমাণগুলো ব্যবহার করে চিত্রা যেন ক্রমাগত জামালকে ব্ল্যাকমেল করে জামালের থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। নওমি চিত্রার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দেন এই দেশে আইনের মাধ্যমে জয় হবে না, কখনোই হবে না। জামাল ঠিকই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেত দোষী প্রমাণ হলেও। আর নওমির প্ল্যান মতো সব যদি হয় তবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ব্যাস, নওমির পরিকল্পনা মতোই সব কিছু চলতে শুরু করে। নওমির দেওয়া সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে চিত্রা। এই কিছু মাসের মধ্যে সে একটা ভিন্ন পরিচয় ধারণ করে। জামালের বিরুদ্ধে যত প্রুফ ছিল তা দিয়ে জামালকে ব্ল্যাকমেল করতে থাকে। এইভাবে সে জামালের কাছ থেকে মোট 35 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আগামীকাল ভোরেই তাদের ফ্লাইট। চিত্রা আর তার পরিবার পাড়ি দেবে ডেনমার্কে, নতুন পরিচয়, নতুন জীবন নিয়ে। পেছনে ফেলে যাবে সব রক্ত, সব ভয়, সব নিকৃষ্টতা। তাই আজ রাতেই সব শেষ করতে হবে, জামালকে মেরে ফেলতে হবে। নওমি নিজে ডেকে পাঠান জামালকে নিজের বাড়িতে মেহমান হিসেবে। জামালও আসে, একটু সন্দেহ করে না। ভাবছিল হয়তো নওমি আবার নতুন কোনো ডিল করতে চাইছে, কিন্তু ও তো জানতো না নওমি পেছনে ছুরি নিয়ে অপেক্ষা করছে। ওর কপালে আছে আজ শুধুই মৃত্যু লেখা। আবার চিত্রা জামালকে যেভাবে ব্ল্যাকমেল করেছে, চিত্রার পরিবার নওমির সাথে যে গোপন চুক্তি করেছে, নওমি সব রেকর্ড করে রেখেছে ভবিষ্যতের জন্য। যদি কোনোদিনও চিত্রা কিংবা ওর পরিবার নওমিকে ব্ল্যাকমেল করার সাহস করে, তাহলে যেন প্রমাণ হাতে নিয়ে এক ঝটকায় সব শেষ করে দিতে পারে। নওমি মানে ঠান্ডা মাথা শয়তানি। খেলা সে খেলে আগেই বোর্ডে গুটি বসিয়ে। প্রথমত তিনি ধর্ষকের পক্ষে মামলা জিতলেন, আবার সেই ধর্ষককে শাস্তিও দিলেন, তার কাছ থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নিলেন। এতেও হয়নি, ওকে এখানে এনে ভয় দেখিয়ে এমপির যত জায়গা জমি ফ্যাক্টরি সবই অন্য নাম থেকে নিজের আওতায় নিয়ে ব্যাংকের টাকাও নিজের করে নিয়েছেন, যদিও অ্যাকাউন্টে না নিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে সরিয়েছেন।
যা পরে তারই অ্যাকাউন্টে যাবে। সব লুটে নেওয়া শেষে জামালকে এভাবে ঝুলিয়েছেন মারার জন্য নাজহার 3 নম্বর চাচা আদনান এবং নাজহার বাবা মিলে এই সফল খেলায় জড়িত নমির সাথে। চিত্রা ও তার বাবা মাকে এনে দাঁড় করিয়েছেন জামালের সামনে। চিত্রা এক দৃষ্টিতে মরণ খেলা দেখছে। ওর মা বাবা অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, ওনারাও দেখছেন। নমি এগিয়ে এসে চিত্রার হাতে একটা মর্নিং স্টার দিয়ে বলেন, যাও নিজের হাতে জিত মেটাও, যেইভাবে ইচ্ছে সেভাবে জিত করো। চিত্রা কথাটা শুনে কাঁপতে থাকে, হাত পা কাঁপছে ওর, কিন্তু তারপরেও হাতে মর্নিং স্টারটি তুলে নেয়। মর্নিং স্টারটি বেশ ভয়ঙ্কর, লম্বা লোহার দণ্ডের মাথায় কাঁটাযুক্ত গোলক সংযুক্ত করে তৈরি করা হয়েছে। এটি পুরোটাই ইস্পাত দিয়ে তৈরি, গোলকে রয়েছে তীক্ষ্ণ স্পাইক গাঁথা। চিত্রা মর্নিং স্টারটি হাতে ধরে এগিয়ে যায় জামালের সামনে। চিত্রাকে দেখে জামাল চিৎকার করে উঠে বলে, সাথে সাথে চিত্রার মনে পড়ে যায় সেদিন ও নিজেও বলেছিল এমন, আমাকে দয়া করো, একটু দয়া করো। তবে দয়া তো দূরের কথা, উল্টো পশুর মতো খাবলিয়েছে ওকে জামাল। চিত্রা দাঁত চেপে মর্নিং স্টার দিয়ে সজোরে আঘাত করে জামালের পেটের সাইডে। সাথে সাথে জামালের কলিজা ফাটা চিৎকার করে ওঠে। ওর চিৎকার করা শুনে চিত্রার মনে পড়ে সেদিন নিজেও এমন চিৎকার করেছিল। ওর চিৎকার শুনে জামালের উল্টো হেসেছিল, আরও বেশি অত্যাচার করেছিল। চিত্রা মর্নিং স্টারটা পেটের সাইড থেকে একটানে বের করে নিয়ে দ্রুত হাতে এলোপাতারি আঘাত করতে থাকে ওর বডিতে। এক একটা আঘাতে ওর শরীরের এক একটা স্পাইক ঢুকে যায় টুসটুস করে। জামালের জিহবা অর্ধেক বেরিয়ে আসে। লোহার ধারালো স্পাইকগুলো জামালের শরীরে রগ হাড্ডি অবধি ছিলে বের করে আনে। চিত্রা যখন সজোরে আঘাত করে তখন মর্নিং স্টারের মাথার স্পাইকগুলো টপিয়ে ঢুকে যায় ওর শরীরে মাংসের নিচে। আর যখন চিত্রা দাঁত চেপে টেনে মর্নিং স্টারটি বের করে আনে তখন শরীরের রক্তসহ মাংস হাড্ডি অবধি বেরিয়ে আসে মর্নিং স্টারের মাথায় লেগে রক্ত চিপে পড়তে থাকে। রক্ত গলগলিয়ে নিচে থাকা আগুনে ঝরে পড়ে। আগুন নিভে গেছে। জামাল একেবারে যখন নিথর তখন নমি চিত্রার হাতে একটা প্লেট তুলে দেন। চিত্রা এটা হাতে নিয়ে এক ঝলক নমির দিকে তাকায়, তারপর পৈশাচিক হাসি দিয়ে সেই প্লেট দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত ক্রোধ উজাড় করে জামালের গলায় চালিয়ে দিয়ে। সাথে সাথে গলগলিয়ে রক্ত নিচে পড়ে মিটমিটে জ্বলা আগুন নিভে যায়। জামালের অর্ধ জিহবা বের করা গলাটা পাশে উড়ে গিয়ে পড়ে। চিত্রা ধপাস করে মাটিতে বসে পড়ে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। নমি ওর পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কোর্টে শাস্তি পেলে ও বেল পেয়েই যেত। আমি এটা করেছি শাস্তির জন্য। যাও এবার তুমি শান্তিতে বাঁচো, আর আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। চিত্রা নবমীর কথায় তার দিকে তাকায়। কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রয়। কত মায়াবী একজন নারী, কি সুন্দর তার চোখের চাহনি, কতটা নিষ্পাপ তার মুখখানি, অথচ তার ভেতর এত ভয়াবহ শয়তানি। চিত্রা কি করবে বুঝতে পারে না। চিত্রা জাপটে জড়িয়ে ধরে ওনাকে ফুপিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি বোকামি করতাম অনেক বড়। নবমী চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ দেন, নিজেকে দুর্বল ভেবো না, মনে রেখো তুমি নারী, তোমাতে যেমন আটকায় মমতা তেমনি লুকায় বিভৎসতা। চিত্রা ওনার কথায় মুচকি হাসে। ওনার মুখ পানে চেয়ে বাবা মা পাশেই ছিলেন, ওনারা এই তৃপ্তি দেখছেন মন ভরে। চিত্রাকে ফ্রেশ করে দিয়ে বিদায় দেওয়া হয়। চিত্রাকে বিদায় দিয়ে নবমী সিদ্দিকের কাছে এসে বলেন, ভাইজান ভিডিও হয়েছে তো? সিদ্দিক মাথা নাড়িয়ে বলেন, হয়েছে। চিত্রা যে জামালকে খুন করেছে এটার গোপন ভিডিও করা হয়েছে। চিত্রা যদি পোল্টি খায় তাহলে ওকে শেষ করে দেওয়ার জন্য ভিডিওটাই যথেষ্ট। আদনান এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, ভিডিও করার কি প্রয়োজন ছিল? নবমী নিজের পরনে চাদরটা মাথায় টানতে টানতে মুচকি হেসে বলেন, এই স্বার্থপর দুনিয়ায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে দেই। কলিজার কূপ কিন্তু বিশ্বস্ততাই করে। 10টার কাছাকাছি তৌসির খাওয়া শেষ করে রুমে আসে। রুমে পা রাখতে চোখ পড়ে নাজহার ওপর। সে ওয়ার্ড্রোব থেকে কিছু একটা নিচ্ছে, কিন্তু তাকে দেখে কেমন আচমকা ঘাবড়ে যায়। তৌসির ওকে এমন আচমকা ঘাবড়াতে দেখে তীক্ষ্ণ চোখে নাজহার দিকে তাকায়। এই ঘাবড়ালো কেন? তৌসিরকে দেখে তো নাজহা কখনোই এমন করে না। তৌসিরের মন ওকে শুধিয়ে নেয়। কুস্তো করবারে মজান, নয়তো তোমার বউ তোমারে দেখে এমন ঘাবড়াইতো না। নাজহা আসলে এক বিশেষ কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তৌসিরকে সামনে দেখে খানিকটা ভড়কে যায়। চোখ তুলে এক ঝলক তাকায় তৌসিরের দিকে। তাকাতেই কিছু একটাই আটকে যায় চাহনি। আজ এই কিপটে লোকটাকে বড্ড মোহনীয় লাগছে। একদম রূপশেখরের মতো রূপ ধরে আছে। কালো পাঞ্জাবি আর কালো লুঙ্গিতে মহাভারী অদম্য সুদর্শন এক পুরুষ লাগছে। নাজহা তৌসিরের দিকে তাকাতে তাকাতে নিজের হাতে থাকা জিনিসগুলো ওড়নার নিচে গুজে নিয়ে তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়, কিন্তু তৌসিরের চোখ এড়ায় না কিছুই। তৌসির টের পায় নাজহা খুলেছিল ওয়ার্ড্রবের সেই দিকটা যেটা তার নিজের। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়
ওয়ার্ড্রপে তো লুকিয়ে রেখেছিল কয়েকটা মেথাম ফেটামিন নামে ড্রাগসের প্যাকেট, যেগুলো এক ক্লায়েন্টের জন্য ভারত থেকে আনিয়েছে। 1 গ্রামের দামই 8 থেকে 10,000 টাকা, ভারী চড়া দামের মাল। তাওসিরের মুখের রং বদলে যায়। কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিলের মতো দৌড়ে গিয়ে নাজাকে জাপটে ধরে বলে, ও সিডাল গো, আমার এত টাকা তুই খরচ করতে নিছিলি? তাওসির ওকে ধরতেই নাজার হাত ফসকে মেথাম ফেটামিনের ছোট্ট জিপলক প্যাকেটগুলো ফ্লোরে পড়ে যায়। নাজা নিজেকে ছাড়াতে চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন বলছি, আমি এগুলো ফ্ল্যাশ করব। এটা শুনে আর এসব দেখে তাওসিরের মুখমণ্ডল লাল হয়ে যায়, কপাল কুঁচকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে। মাথা শিরা উপশিরাগুলোতে কেউ হয়তো নরম লোহা দিয়ে আঘাত করছে, এতটা রাগ হতে থাকে তাওসিরের। সে নাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে আক্রোশে ভারী ও চাপা গলায় বলে ওঠে, হারামজাদি খান্নাসি, আজ তোরে আমি দলে দরবে দেখা নিতাম। আজ তুই থাকবি, নইলে আমি থাকবো। অন্ধকার নিভৃত কক্ষে মিটিমিটি আলোর ঈষৎ আভায় দেয়ালে পিঠ ঠেসে দিয়ে বসে আছে নাজা, এক অচল প্রতিমার মতো, 2 হাত 2 দিকে প্রসারিত, একদম নিশ্চল হয়ে। আর তা হবেই বা না কেন, আজ যে প্রাণহীনতা তাকে গ্রাস করেছে। তাওসির আজ ওকে শারীরিকভাবে আঘাত করেনি, শুধু সজোরে ছিটকে ফেলে দিয়ে চপেটাঘাতের জন্য ভৎসনা করেছে, তবে আঘাত করেনি। কিন্তু চপেটাঘাতের চেয়েও বহুগুণে তীক্ষ্ণ ছিল তাওসিরের বলা বাক্য কষাঘাত। ওর মুখতে নিঃসৃত তিক্ত গালিবর্ষণ মাংসের আঘাতের চেয়েও দ্বিগুণ রেখাঙ্কন এঁকে দিয়েছে নাজার অন্তর্জগতে। তাওসিরের অশালীন তিরস্কারে মনটা একে তো বিষণ্ণতায় আচ্ছন্ন, তার উপর এই দারুণ ভাবনা আপন অস্তিত্বের ধারণই কিভাবে এই স্বেচ্ছাচারী কীটের সঙ্গে সারা জীবন যাপন করবে। এ কি আদৌ নাজার পক্ষে সম্ভব? এই অসম্ভব প্রশ্নটির কোনো উত্তর নাজা খুঁজে পায় না, আর না পায় এই অমলিন সমীকরণের কোনো গূঢ় মিলনসূত্র। ঠিক এমন অসহায় মুহূর্তে তাওসির ঘরে প্রবেশ করে, রুমের মাঝ বরাবর এসে দাঁড়িয়ে ও আকস্মিক চারিপাশে এক পলক চোখ বুলায়। নাজার দেয়ালের সাথে এমন বিধ্বস্ত নিশ্চল ভঙ্গিমায় বসে থাকাটা তাওসিরের দৃষ্টিতে আটকাতেই তার বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ ভারী শ্বাস। এই মেয়েটিকে নিয়ে সে কি করবে? তাওসির মনে মনে অহর্নিশ চেষ্টা করে নাজার মন মতো হতে, তাকে প্রীত রাখারও চেষ্টা করে। তথচ নাজা বরাবরই তাওসিরের প্রতিবর্তী কাজ করে। কিসের প্রয়োজন নাজার তাওসিরের কাছে প্রতিবন্ধকতা সৃষ্টির? কেনই বা সে এসব করে? পরিণীতা তো পরিণীতার মতোই থাকবে, প্রতিটি বিষয়ে এমন হস্তক্ষেপ কেন? সম্ভবত এই কারণে স্ত্রীকে অতিশয় প্রশ্রয় দিতে নেই। তাওসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে 2 কদম এগিয়ে আসে। নাজা তাওসিরের উপস্থিতি টের পায়, তথাচি টের পেয়েও কোনো সাড়া দেয় না। সেই পূর্বের ন্যায় নিষ্প্রিয় হয়ে বসে থাকে, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে। এই দেখে নাজার সামনে এক হাঁটু গেড়ে বসে তাওসির। নাজার দিকে কিছু সময় নির্বাক চেয়ে রয়। নাজা তাওসিরকে নিজের সামনে বসে থাকতে দেখেও তৎক্ষণাৎ ওর দিকে নজরপাত করে না। তাওসির নাজার এই মৌনতা দেখে নিজেও কিছু মুহূর্ত নীরবতা যাপন করে। অতঃপর নাজার শীতল হাতের উপর নিজের হাত রেখে বলে, চলো ঘুমাইতাম। নাজা নিরুত্তর। সে আগের ন্যায় স্তব্ধতায় মূর্তি হয়ে বসে থাকে, তার ভেতরের আগ্নেয়গিরি এখনো শান্ত হয়নি। তাওসির এটা দেখে হাত বাড়িয়ে ওর কাঁধে অন্য হাত রাখে। তাওসিরের স্বরে অক্লান্ত চেষ্টা, পরিস্থিতি শান্ত করার এক ব্যর্থ প্রয়াস। চলো ঘুমাই আমরা। এই অসহ্য স্বাভাবিকতা নাজার অন্তরের ক্রোধাগ্নিকে মুহূর্তে আক্রোশে পরিণত করে ও দাঁতে দাঁত চেপে তাওসিরের দিকে তাকায়, চোখে এখন তিক্ত ঘৃণা। সমস্ত গুমট ভেঙে এক ঝাঁঝালো চিৎকার করে, তো ঘুমাচ্ছেন কেন? আমি কি ধরে রেখেছি? যান। তাওসির নাজার এই ঝাপটা ক্রোধে সামান্য বিচলিত হয় না, বরং ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি টেনে ধরে এক দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেলে বলে, তেজ দেখাচ্ছ আমায় তালুকদারে মাইয়া? নাজা ক্রোধে কাঁপতে কাঁপতে জবাব দেয়, হ্যাঁ দেখাচ্ছি তো, আপনার কোনো সমস্যা? তাওসির আর কোনো তর্ক বাড়াবার উপায়ন্তর না দেখে মুহূর্তে সিদ্ধান্ত নেয়। আরেক ঝটকা টান দিয়ে নাজাকে তুলে দাঁড় করিয়ে দেয় এবং পরক্ষণে শক্ত হাতে কোলে ওকে তুলে নেয় আর বলে, রাগ কইরো না তালুকদারে মাইয়া, রাগ অহংকার ভবিষ্যতের জন্য খুবই খারাপ। নাজা কোল থেকে নামার জন্য বন্যের মতো হাত পা ছুটতে থাকে, ওর মুখ দিয়ে ক্ষোভের বিষ ঝরে পড়ে। নেশাখোর গাঁজাখোর বাটপার, ছাড়ুন আমায়। কিন্তু তাওসির ওকে ছাড়ে না। তার ধরা শক্ত বাঁধন নাজার সমস্ত প্রতিবাদকে ব্যর্থ করে দেয়। ওকে জোর করে বিছানায় বসাতে বসাতে তাওসির ঠাট্টা সুরে বলে, এমন ব্যাঙ্গের মতো লাপাস নালো ডাকাতি নেই, কমর টমর ভাঙ্গাই নিয়া আবার বিপদই বানাবি। বিছানায় বসিয়ে তাওসির নাজার দিকে ঝোঁকে। নাজার চোখ এখনো প্রতিরোধের আগুন নিয়ে জ্বলছে, কিন্তু ওর শরীর অবসন্ন। সে বোঝে এই মানুষটির শারীরিক বলের কাছেও সমস্ত আবেগিক শক্তি আজ পরাস্ত। কিছুক্ষণ পর নাজার রাগ কমেনি, একটুও কমেনি। বিছানার দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে, মুখে রাগের আগুন নিয়ে। ক্রোধে রগে রগে জট লেগে যাচ্ছে। তাওসিরের সামনে মাথা নিচু করে বসে আছে, তবে শান্তিতেও বসেনি। শান্তি শব্দটা তাওসিরের সাথে জীবনেও যায়নি, আর যাবেও না।
এই তো তৌসির বসে আছে তো আছেই, সাথে নাঝার পায়ের আঙ্গুলগুলোতে নিজের হাতের বৃদ্ধা আঙ্গুল কখনো বুলাচ্ছে, আবার কখনো আঙ্গুলগুলো আলতো টেনে ধরছে আর ফিসফিস করছে। আর কখনো তোমার লাগে চিল্লামো না, সত্যি কইছি। আও এবার ঘুমাও। নাঝার আগে ফোঁস করে উঠে। না, চিল্লাবেন না কেন? আরো বেশি করে চিল্লান। আমি তো বান্দি, আমায় এনেছেন তো বান্দি, আমার সাথেই তো চিল্লাবেন। এটা শুনে তৌসির থতমতো খেয়ে যায়। এই মাইয়া তো বহুত বজ্জাত, নিজের মুখে নিজেকে কামের বেটি বানায় নিতেছে। তৌসির মুখ তুলে ওর পানে নিরলস চাহনি নিয়ে বলে, তুমি বউয়ের মতো থাকবা, তুমি কেন আমার লগে গাদ্দারি করবা আর আমার রাগ উঠাবা? নাঝা তৌসিরের কথায় চিৎকার করে উচ্চারণ করে, আমি যা করেছি ভালো করেছি। গাঁজা বিক্রি করেন, ড্রাগস বিক্রি করেন, লজ্জা নেই আপনার? দেশের ছোট ছোট কিশোরগুলোকে এসবে জড়িয়ে মারেন, নির্লজ্জ কোথাকার। ওদের কতটুকু ক্ষতি হয় বোঝেন আপনি? টাকা আয় করার নেশায় মনুষ্যত্ব খুইয়ে নিয়েছেন। তৌসির নাঝার কথায় বিরক্ত হয়, খানিকটা চোরাচোখে ওর দিকে তাকিয়ে রয় আর হেসে বলে, এত দেশপ্রেম না মাইরা চুপচাপ ঘুমা। দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না কইরা বংশ বিস্তারের চিন্তা করো। নাঝার খুব রাগ হয়, বড্ড বেশি রাগ হয়। 2 হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে আর দাঁত চেপে জবাব দেয়। জানেন আপনারা, জানেন? তৌসিরের রাগও এবার তেরা হয়ে যায়। এতক্ষণ নরম ছিল, অথচ আর রইতে পারে না শান্ত। এবার তাই শক্ত গলায় বলে, তাইলে তোর বাপরে ফোন দিয়া কই যে আপনার ডাকাতি নি আমার ঘর করতো না, নিজের কাছে নিয়ে যান। এই কথায় তৌসির তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও সিনাল, তোর বলা লাগতো না। তোর বাপ চাচা হিসাবে আমার থেকে এক কাঠিও পড়ে, তাই এত ফুসফুস করিস না। আমার বাপ চাচা খারাপ হলেও আপনার মতো খবিস না। আপনার নামে আমি মামলা দেব, নারী নির্যাতন মামলা দেব। তুই আমার যে পেরা দেখলো ভেতর মিসনি, তাহলে তো আমারও তোর নামে পুরুষ নির্যাতনের মামলা করা উচিত। আমি পুলিশকে আপনার কুকর্মের কথা সব বলে দেব, সব। আমিও তোর বাপ চাচার বিরুদ্ধে যত প্রমাণ আছে সব মিডিয়ায় দিয়ে দিমু, হইব? নাঝা তৌসিরের সাথে কথায় পেরে ওঠে না। ও এক কথা বললে তৌসির 100 কথা বলে। অবশেষে বিরক্ত হয়ে নাঝা তর্ক বন্ধ করে উঠে যাওয়ার জন্য অগ্রসর হয়। থাকবে না এই লোকের সামনে, তথাপি এতেও সে ব্যর্থ, কারণ তৌসির ওকে যেতে দেয় না। তৌসির ওকে একটানে নিজের বুকে চেপে ধরে বালিশে মাথা রাখে আর সাথে নাঝার কাঁধে, ঘাড়ে, গলায়, গালে, নাকে, কপালে, চুলে ইচ্ছে মতো এলোপাতারি নিজের ঠোঁটের নিগুড়ো ছোঁয়া এটে নিতে নিতে বলে, তোমার এই মামলার দায় আমার দায় সুমতে পুষায় যাইব কই তোরে? তৌসির এই পাগলামো মোটেও সহ্য হয়। তৌসিরের দাড়ির আঘাতে দম নাকের কাছে চলে এসেছে। নাজা চিৎকার করে উঠে, আপনার দাড়ি গিয়ে যদি আপনি না ফেলেন তাহলে দেখবেন আমি কি করি, খবিস গাঁজা বিক্রেতা গরু কোথাকার। এই যে তৌসির এমন এলোপাতারি চুমু এঁটে যাচ্ছে নাঝাকে, এতে রাগ হচ্ছে না নাঝার, কারণ ও বাস্তবতা মেনে নিয়েছে। এই লোকই ওর সমস্ত কিছু, নিজের সবকিছুই নিকৃষ্ট সত্তার অধিকারী তৌসিরের। এটাই চিরসত্য আর এটাই বাস্তব। তাই নাঝাও মেনে নিচ্ছে এই নিষ্ঠুর বাস্তবতায় নির্মম সত্যকে মেনে না নিলেও মানাতে হবে। নাঝাকে ইচ্ছে মতো চুমু খেয়ে তৌসির ওকে নিজের বুকের মাঝ বরাবর টেনে ধরে বলে, রাগ কমলো? নাঝা নিশ্চুপ, কোনো উত্তর দেয় না, চুপচাপ তৌসিরের বুকে মাথা গুজে শুয়ে থাকে। তৌসির আবারও শুধরায়, কি হইল, কথা কও না কেন? ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। তৌসির নাঝার পিঠে ও বাহুতে আলতো হাত বুলিয়ে দিতে দিতে গলার সুর নরম করে বলে ওঠে, গাদ্দারি না করলে কি নয়? আমি তোমার জামাই, তুমি আমার লগে কেন এসব করো? নাঝা এই কথায় তৌসিরের বুক থেকে মাথা তুলে তার মুখ পানে নিশ্চুপ হয়ে চেয়ে থেকে শান্ত গলায় বলে, আচ্ছা, এইগুলো না করলে হয় না? ভালো কিছু করা যায় না? আমি চাই না আপনি এইসবে যুক্ত থাকুন। আমি চাই আপনি একজন ভালো মানুষ হন। তৌসির নাঝার কথায় তব দেখে মনে মনে ভাবে, বাহ, আমার ইচ্ছাধারী নাগনি এত সুন্দর রূপ নিল কি মতলবে? তবে মুখে এটা বলে না। যদি মুখে বলে তাহলে ছবল খাওয়ার সম্ভাবনা 100% আছে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে ম্লান গলায় বলে, দেখি 2-1 বছর যাক, টাকা পয়সা আর একটু মেরে নেই, বাচ্চা দুইটা হলেও যেন আইসে জীবন কাটাতে পারে, তার ব্যবস্থাটা একটু করি, তারপর সাইডে দেবো নে। তৌসিরের কথায় ঠান্ডা মেজাজ আবারও তিক্ত হতে থাকে। নাঝার বিরক্ত হয়ে বলে, আপনার যদি এই চিন্তাটাই মনে থাকে তাহলে ভালোভাবে সেটা মনে সেট করে নিন। আপনার বাচ্চার মা আমি হব না। নাঝার কথায় তৌসির ওকে নিজের বুকে আবারও জড়িয়ে নিতে নিতে বলে, তুই তো বেডি নিজেই বাচ্চা, আর কি আমার বাচ্চার মা হবি? আগে নিজে বড় হ, পরে ডায়লগ দিস। নাঝা তৌসিরের বুকে থেকে পিছলে গিয়ে তার বাহুতে মাথা রাখে। আগে ধস্তাধস্তির কারণে নাঝার হাতের চুরির সাথে ঘষা খেয়ে হাতের চামড়া খানিকটা ছিলে যায়। নাঝা নিজের হাত তৌসিরকে দেখিয়ে বলে, দেখুন,
আপনার জন্য আমার হাত কেটে গেছে। তৌসির তীক্ষ্ণ চোখে তার হাতের দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর হাতটা টেনে নিয়ে যেখানে ছিলেছে সেখানে নিজের ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বলে। কই মা যাইবো? নাজা বাড়ি মেরে নিজের হাত সরিয়ে হাতের চুড়িটা খুলে নিয়ে তৌসিরের বুকের উপর রাখে আর বলে, এটা বালিশের নিচে রাখুন। এদিকে রাখলে বিছানা ঝাড়ার সাথে পড়ে যাবে, আর আপনার বিবিজান কা কা করবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুড়িটা বালিশের নিচে রাখতে রাখতে বলে, তোমার মেয়েরা এমন কেন? এক সেকেন্ডও বনে না করলেও লগে করাও। বনার হলে তো বনবে। আপনার বিবিজান এক নম্বরে বজ্জাত মহিলা। মুখ সামলিয়ে কথা কও। আমার বিবি জানলে এমন ভাবে বলবো না। নাজা তৌসিরের এই দরদ দেখে বিষাক্ত গলায় বলে, এত যখন দরদ ওনার প্রতি, আমায় বিয়ে কেন করলেন? ওনাকেই করে ফেলতেন। উফ, এত কথা কইও না তো, এখন ঘুমাও। উচিত কথা বলছি না, গায়ে তো ফোসকা পড়বেই নাকি? এত ঝগড়া করো কেন তুমি? কি বলেন? আমি ঝগড়া করি? তৌসির বুঝে যায় মহিলা বেজায় রেগে গেছে ওর কথার ঝড় সামলাতে না পেরে। তৌসির মনে মনে অসহায় হয়ে ভাবল, বোম কিনতে যদি টাকা না লাগতো তবে এই গজরের মুখটা একটা বোম দিয়ে ফাটাই দিতাম। কিন্তু মুখে ও বুদ্ধি খাটিয়ে বলে, তুমি সুন্দরী বইলা লাইনে বেলাইনে ছুটখুট ধইরা যা ইচ্ছা তাই কইবা। ব্যাস, ঝগড়া থেমে গেল। নাজা আর কোনো কথা বলে না, অথচ সুসময়ে চুপ থেকে আবারও বলে, আমারে পাম দিতে আইসেন না। আচ্ছা ম্যাডাম, এখন একটু দয়া করে আপনি ঘুমায় পড়ুন। ঘড়ির কাঁটায় সকাল 11টার কাছাকাছি। তৌসির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভাদ্রের মেঘলা দিনেও কেমন একটা ভ্যাপসা গরম, কিন্তু এই গরমের চেয়েও তীব্র একটা তেতোভাব তৌসিরের চোখে মুখে এঁটে আছে। বিষমাখা তিক্ত নজরে বাড়ির গেটের দিকে স্থির চোখে তাকিয়ে আছে। বিরক্তি আর তিক্ততা মিশে তৈরি হয়েছে চাহনি। এই বিরক্তির কারণ শুধু দেখতে পাচ্ছে না, বরং অনুভব করছে এক বিরক্তিকর অনিবার্য ঘটনাকে। তা হলো সা 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 করে গেট পেরিয়ে একের পর এক তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ তুলে হুড়মুড় করে প্রবেশ করছে মোটর বাইক। 20 থেকে 25টা বাইক। সংখ্যাটা তৌসিরের বিরক্তিকে আরও শানিত করে তুলছে। এত মানুষ কেন আসবে? কত টাকা খরচ হবে এদের খাওয়াতে? এই বাইকগুলো তালুকদারদের। তালুকদাররা এসেছেন বলে কথা একটু জাঁকজমক তো থাকবেই। ওদের সবকিছুতে একটা তালুকদারি ঠাট। প্রতি বাইকে দুজন করে বসা। চালক আর আরোহীর সম্মিলিত ভারে বাইকগুলো আরও দাপুটে। যান্ত্রিক গর্জনে লন বাগান পেরিয়ে তারা এগিয়ে আসছেন মূল ভবনের দিকে। বাইকগুলোর পেছনে প্রবেশ করে একটা কালো সেডান। গাড়িটা এসে শিকদার বাড়ির উঠোনের মাঝামাঝি থামা মাত্রই ভেতর থেকে বেরিয়ে আসেন কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত নোমান। তিনি গাড়ির বাইরে পা রেখে কিছু মুহূর্তের জন্য থমকান, তারপর আলতো করে হাত বাড়ান গাড়ির ভেতরের দিকে। অতঃপর নোমানের হাত ধরে সলজ্জ সাবধানে গাড়ি থেকে বেরিয়ে এলেন সাফা, তৌসিরের ছোট ফুপু, নোমানের স্ত্রী। নোমান এবং তার পরিবারে যারা এসেছেন তাদের মধ্যে এক অদ্ভুত মিলও আছে বটে। আগত সকল পুরুষই কালো পাঞ্জাবি পায়জামা পরিহিত, তার উপরে কালো পাথরের কারুকার্যে শোভিত মুজিব কোট। সবার জন্য একই পোশাক। মনে হচ্ছে কোনো সুশৃঙ্খল সেনাদল যারা ওনার বিয়ে খেতে এসেছেন। ওনারা সবাই কালো পরেছেন আর সাফা পরেছেন সাদা পাথরের বোরখার হিজাব। এই দৃশ্যটা তৌসিরের নজর কাড়ে। বেশ সুন্দর লাগছে ওর ফুপুকে। ওর মনে হচ্ছে হাজারো কালো পোকার মধ্যে একটা সাদা পবিত্র ফুল। ওদের এই ম্যাচিং ড্রেসের কাহিনী দেখে তৌসির ঠোঁট বাঁকিয়ে বলে, মাঙ্গের নাতের কত সাউয়া। ওনাদের উপস্থিতির তালিকাটা মনে মনে সাজায় তৌসির। ভালো করে দেখে নাজার 15 জন, চাচার মধ্যে 9 জন এসেছেন। চাচাতো বড় ভাইদের মধ্যে 28 জনের মধ্যে এসেছেন 17 জন, আর ছোট চাচাতো ভাইদের 13 জনের মধ্যে এসেছে 6 জন, ভাগ্নে 19 জনের মধ্যে এসেছে 10 জন, ভাতিজাদের 25 জনের মধ্যে এসেছেন 12 জন। এছাড়াও ভাগ্নে ভাতিজা মিলে তাদের 10-12 জন ছোট ছেলে মেয়ে আছে। তাদের মধ্যে থেকে এসেছেন 7-8 জন। এই বিপুল জনসমাবেশে হিসাব করতে করতে তৌসির বিরক্ত গলায় বলে, হলা তালুকদার দিছে মন মতো জন্ম। 5 গরু ওর এক পরিবারে খাইয়ে নিতে পারবো এক বেলায়। নাজা ওয়াশরুমে গোসল দিচ্ছিল। গোসল সেরে বেরিয়ে আসে। আশেপাশে এক নজর থাকায় তারপরে চুল মুছতে মুছতে ব্যালকনির দিকে পা বাড়ায়। ব্যালকনির কাছাকাছি যেতেই ওর সাথে ধাক্কা লাগতে যায় তৌসিরের, তথাপি ধাক্কা লাগে না। তৌসির কিছুটা পিছনে সরে যায়। তৌসিরকে অবেলায় রুমে দেখে নাজা ভ্রু কুচকায়। সন্দিহান দৃষ্টিতে মুখ তুলে তৌসিরের দিকে তাকে জিজ্ঞাসা করে, আপনি এইখানে কেন? তৌসির অবাক হয়। কি বলে এই মেয়ে? আজ বাড়িতে মেহমান আসবে আর আজ তৌসির বাড়িতে থাকবে না? তৌসির চমকে গিয়ে উল্টো জিজ্ঞাসা করে, না কিলো মাথার স্ক্রু ঢিলা হইয়া গেছে না কিতা? জানো না আজ বাড়িত কি? নাজা থমকায়। সত্যি বলতে আজ বাড়িতে কি হচ্ছে তা তার অজানা। সকাল থেকে আয়োজনে দৌড়াদৌড়ি দেখছে। তথাচি দেখে কৌতূহল হলেও কাউকে জিজ্ঞাসা করেনি কিসের জন্য এত আয়োজন। এই বাড়িতে কারোর সাথে প্রয়োজন ব্যতীত কোনো আলাপ হয় না। রান্নাঘরে গেলে যে কাজ ওকে দেওয়া হয় তা চুপচাপ করে তারপর বেরিয়ে আসে। তিতা মিঠা একটা বাক্য কারোর সাথে অপ্রয়োজনে ব্যয় করে না।
তৌসিরের কথায় নাজা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে বলে। না তো। তৌসির বুঝে যায় সত্যি নাজা এই বিষয়ে অজান্তা। এই সুযোগে খোঁচা মেরে বসে। জানবা কেমনে? কারোর লগে কথা কও না মিশো না, খান্নাসের মতো এক কেন হইয়া থাকো। তৌসিরের কথায় খুবই বিতৃষ্ণা অনুভব করে নাজা। একটা মানুষ কিভাবে সবসময় ফাজলামির উপর ভেসে থাকে, কিভাবে সত্যি অসম্ভব ধৈর্যচ্যুতি ধারণ হয় এমন আচরণে, এমন কথাবার্তায়। নাজা আর কথা না পিছনে ঘুরে বাড়িয়ে টাওয়েলটা বিছানায় ছুঁড়ে মেরে চাপা রাগ নিয়ে বলে। আমি গিয়ে জিজ্ঞেস করছি, আপনার বলা লাগবে না। বলেই বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তৌসির ওকে যেতে দেখে তড়িৎ গতিতে নিজেও পা বাড়িয়ে বলে। চলো আমিও যাই। রুম থেকে কৌতূহল নিয়ে বের হয়ে যখন করিডোরে দাঁড়ায় আর লিভিং রুমের অবস্থায় দৃষ্টিপাত হয়, সাথে সাথেই তবদাকে দাঁড়িয়ে যায় সে। নিজের পরিবারের অর্ধেক জনগোষ্ঠীকে দেখে বাকরুদ্ধ নাজা। তাকে দাঁড়াতে দেখে তৌসির পেছন থেকে মিঠার মোড়কে দুষ্টুমি গলায় বলে। আশ্চর্য হইলে। নাজার ঠোঁটে নিজের অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিজের সর্বপ্রিয়জনদের যে দেখছে, আহা, মনে হচ্ছে শত যুগ পর এই চেনা মুখগুলো চোখে ধরা দিল। তৃপ্তিদায়ক চোখে তৌসিরের দিকে তাকিয়ে উচ্ছল গলায় বলে। অতিশয় আশ্চর্য হলাম। তৌসির নাজার কথায় কোথা থেকে এক ঝাঁক শান্তির দেখা পায়। তার বউ এই প্রথমবার তার সাথে এত সুন্দর করে কথা বলল। শান্তি তো পাওয়ারই কথা। নাজা নিজেই ওড়নাটা মাথায় টেনে নিয়ে এই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। ওর পাশ ঘেঁষে তৌসিরও নামে। ইকরাব আর সাহেব ভাইও এসেছেন। তারা তৌসির আর নাজাকে একসাথে দেখে উভয়ই মুচকি হাসেন। ওনারা আসতে চাননি, মন চায়নি। তথাপি আসতে না চাইলেও প্রিয়তমাকে দেখার লোভ সামলানো সম্ভব হয়নি ওনাদের পক্ষে, তাই মন পূর্বে জেনেও এসেছেন। নাজা ধীরে ধীরে নিচে নামে। ও নামতেই সবার আগে ওর মাস্টার চাচু আর ছোট চাচু এগিয়ে আসেন। নাজা অবাক হয়ে তাদের দিকে চেয়ে রয়। স্বল্প সময়ের মধ্যে ওনারা দুজনে হাত বাড়ান নাজার ন্যায়। নাজা নিজেকে আর আটকাতে পারে না। সবার প্রতি অভিমান জমলেও এই দুজনার প্রতি কোনো অভিমান বা অভিযোগ ওর নেই। নিজের ছেলের মতো মনে করেন ওনাদের খাওয়া দাওয়া সব খেয়াল রাখতো সে। বড্ড বেশি ভালোবাসে এই দুই চাচাকে। নাজা এগিয়ে গিয়ে দুই হাত আগলে ওনাদের গলা জড়িয়ে ধরে। নাজার ধরা অনুভব করেই ওনারা বুঝে নেন কতটা কাঙাল হয়ে আছে ওনাদের জন্যে নাজা। মাস্টার চাচু আর ছোট চাচু দুজনের স্নেহ ভরা ছোঁয়ায় হাত বুলিয়ে দেন ওর পিঠে আর জিজ্ঞাসা করেন, কি অবস্থা তোর? ভালো আছিস তো? নাজা ওনাদের বুক থেকে মাথা তুলে মাথা নাড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ। তোমরা? পাশ থেকে তানভীর চাচু, মোল্লা চাচুরা বলে ওঠেন, বাহ, চাচু বুঝি শুধু এই দুজন? নাজা ওনাদের কথায় মেকি হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? ওর প্রশ্নে নোমান সাহেব আর ওদের সবার বড় ভাই তানিম ভাই তাদের পাশে এসে দাঁড়ান। নাজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এভাবে বলছিস কেন? তুই বাড়িতে নেই তো কেউ আর কারো খেয়াল রাখে না, যত্ন নেয় না। সত্যি অর্থে তোকে ছাড়া পূর্ণ তালুকদার মহলই শূন্য। তাদের বাক্যবাণে নাজা শুধু মাথা নিচু করে। সেই নতমুখে ফুটে উঠে এক তাচ্ছিল্যের হাসি, যা বড় শূন্য, বড় করুণ। আজ এই কথা বলছে, অথচ নিজ স্বার্থের কদর্য খেলায় তারাই ওকে কুকুরের মতন বিলিয়ে দিয়েছেন। চক্ষুতলে নাজা চারিপাশে তাকায়, খুঁজে ফেরে দুটি মানব প্রতিকৃতিকে। তারা হলেন ওর আব্বা আর তালহা ভাই। মন চায় একবার তাদের উপস্থিতি, কিন্তু না, এই দুই আশ্রয় দাতার দেখা মিললই না। তাদের অনুপস্থিতি নাজার অন্তরে এক কঠিন প্রশ্ন বুনল। এরা কত নিষ্ঠুর, যাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, যে তাদের প্রাণ, তাকে এত সহজে অবহেলা করলো। তালহা ভাইয়ের না আসা মানাই গেল, কিন্তু আব্বা, মেয়ের কথা বুঝি একবারও মনে পড়ে না তার? অথচ প্রতিদিন 2-3 বার ফোন করেন, কিন্তু তিনি মেয়েকে একবার দেখতে আসেন না। আজ সবাই এলো সবার সাথে, আর আব্বা এলেন না। বাবার মুখটা দেখার জন্য, ওনার বুকে মাথা রাখার জন্য নাজার ভেতরটা হাহাকার করছে। কতদিন হলো আব্বার দেখা পায়নি, কতদিন হলো বুক ভরে আব্বা বলে ডাকতে পারেনি। এইসব ভাবনার অতুল গহ্বরে যখন ডুবে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই চোখ পড়ে সাহেব ভাইয়ের উপর, যিনি ওর দিকে তাকিয়ে আছেন। ওনার তাকানোটা অসহায় হলেও নাজার বোধগম্যতা হয় না। সে এই চাহনিকে স্নেহেরই ভেবে বসে। ওনাকে ইশারায় জিজ্ঞাসা করে, কি অবস্থা সাহেব ভাই? সাহেব ভাই ওর ইশারার প্রত্যুত্তরে মিটি হেসে মাথা নাড়িয়ে জবাব দেয়, ভালো। তোর? নাজা একগাল হেসে ইশারায় উত্তর দেয়, ভালো। সাহেব ভাইয়ের থেকে চোখ সরতে ইকরাবের উপর নজর পড়ে, যে কিনা গ্লানিসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। নাজা ওর তাকানো দেখে দ্বিতীয়বার আর ইকরাবের ন্যায় চোখ বুলায় না।
মাথা নিচু করে নেয়। ইকরাবের দিকে তাকালে নিজেকে ভারী অপরাধী মনে হয়। কেন জানি মনে হয় এই উন্মাদ পুরুষটিকে নাজা নিজেই ঠকিয়েছে। আর এই উন্মত্ত পুরুষটিকে নাজা কেবল ঠকায়নি, সে তার সর্বস্ব কেড়ে নিয়েছে। এই হতভাগ্য পুরুষটিকে নাজা চরমভাবে প্রতারিত করেছে, যে কিনা কেবল তাকে একান্তে পাওয়ার উন্মত্ত বাসনে জন্মদাত্রী মা বাবার কোল ছেড়েছিল, তুচ্ছ করে দিয়েছিল নিজের সমস্ত ভবিষ্যৎ, বিসর্জন দিয়েছিল জীবনের সব স্বপ্ন শুধু নাজাকে নিজের করে নেবে বলে। সে তো সেই চরণেও মাথা নত করেছিল, যেখানে তার নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হওয়া নিশ্চিত ছিল। তার সমগ্র সত্তা, তার বাঁচা মরা সবকিছুই নাজা কেন্দ্রিক ছিল। তার অস্তিত্বের প্রতিটা কণা, তার বেঁচে থাকার প্রতিটা কারণই ছিল নাজাময়। তথাচ এত প্রেম, এত ব্যাকুলতা, এত তীব্র আরতি সবই আজ নিষ্ঠুর পরিহাস। শূন্যতার হিমশীতল স্রোতে ভেসে যাচ্ছে ইকরাব, নিজের জীবনের শেষ অবলম্বন, শেষ আশ্রয়টুকুও আজ অন্যের ভোগ্য বস্তু। তার ভালোবাসার মহাকাব্য আজ এক অপমানের মর্মান্তিক উপসংহারে এসে থমকে গেছে। আর এই পরিণতির দায় শুধু নাঝার, শুধুই নাঝার, কারণ সে তাকে ভালোবাসতে পারেনি। সে তো নিজের অজান্তে তালহা ভাইকে আপন বক্ষে বুনে নিয়েছে। এবার সবাই নাঝাকে ছেড়ে একে একে তৌসিরের সাথে সাক্ষাৎ করেন। তৌসিরীয় ও বিনয়ের সাথে কুশল বিনিময় করে। রুদ্র আর নাজেম চাচা দাঁড়িয়ে আছেন লিভিং রুমের এক কোণে। রুদ্র দেখছে এক দৃশ্য, সিমরান নাঝার এক চাচাতো ভাই তুর্যের সাথে কথা বলছে। তুর্য বারবার সিমরানের সাথে আগ বাড়িয়ে কথা বলছে, এটা ওটা বলছে, হাসছে। এসব দেখে রুদ্রের শরীরের চামড়া জ্বলতে জ্বলতে ব্যথা ধরে যাচ্ছে। সিমরানও মাথা নাড়াচ্ছে, হ্যাঁ না উত্তর দিচ্ছে। এসব কীর্তি দেখে রুদ্রের মন চায় সিমরানের গাল ফাটিয়ে নিতে, হাত পা ভেঙে চুলায় ঢুকিয়ে লাকড়ির সাথে জ্বালিয়ে দিতে। রুদ্র আর সহ্য করতে না পেরে নাজেম চাচাকে ডাক দেয়। ও চাচা, এইদিকে দেখো। নাজেম চাচা ওনার কথায় উত্তর দেন। কিতে দেখতাম, এখানে তো দেখার মতো কোনো সুন্দরী রমণী নাই। রুদ্র ওনার কথায় অতিশয় বিরক্ত হয়ে বলে, তুমি মিয়া বিশ্ব বদমাস, তোমার নজরে ভালো না। নাজেম চাচার মুখ থেকে তিক্ত আওয়াজ বের করেন। আমি আবার কেতে করলাম রে? তোমারে কইছি তোমার ভাতিজির দিকে দেখো, ও কেমনে টিং টিং করে কথা বলছে ওই গাদ্দারের সাথে। কথা আবার টিং টিং করে বলে কেমনে? রুদ্র এবার রাগ নিয়ে বলে, চাচা ফাইজলামি করিও না, ও র্যান থেকে সইরা আনো, আমার গা জ্বলছে। নাজেম চাচা রুদ্রর দিকে পাশ ফিরে চেয়ে বলেন, এবার লাইনে আইলো সোজা কথা, সোজা সাপটা কবি, ঘুরে একোষ কেন? দাঁড়া আনতেছি। এই বলে উনি সাথে সাথে জোরে ডাকেন, সিমরান এদিকে আয়, রুদ্র তোরে ডাকতেছে। শেষ রুদ্রের মানে ইজ্জতে ইসরায়েলি বোমা আর মায়েরা দিলেন নাজেম চাচা। উপস্থিত সবাই একবার রুদ্রের দিকে তো আরেকবার। রুদ্র নাজেম চাচার এই কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে নিয়ে ফিসফিসিয়ে বলে, এ বেটা গরু, কি কইলি এডি, তাড়াতাড়ি কথা ফেরা। নাজেম চাচা চারিপাশের পরিস্থিতি দেখে আমতা আমতা করে বলেন, না রে, রুদ্র ডাকছে না। গতকাল যে রুদ্রের শার্ট রাখছিলি ওইটা দে তো। এটা শুনে সবাই স্বাভাবিক হন। রুদ্র তাও মনে মনে বলে, আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ। তুর্য এসব শুনে সিমরানকে জিজ্ঞাসা করে, তুমি কি ওনার ওয়াইফ? সিমরান তুর্যের কথায় চোখ তুলে রুদ্রের দিকে তাকায়, যে কিনা সন্ধিহান দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে। সিমরান বুঝতে পারে তুর্য ওর সাথে একটু লাইন মারছে, তাই মাথা নাড়িয়ে উত্তর দেয়, না কিন্তু হব। তুর্য মনে মনে হতাশ হয়ে ভাবে, শালার একটা জীবন, যেদিকেই চোখ দিই ওই দিকেই প্রি বুকিং মারা। সিমরান চুপচাপ রুদ্রের পাশে এসে দাঁড়ায়। সিমরান নিজের পাশে দাঁড়াতে দেখে রুদ্র ছ্যাদ করে বলে ওঠে, এনে কি করস তুই, যা তোর কার্টুনের লগে কথা কগিয়া। সিমরান রুদ্রের কথায় পাত্তা না দিয়ে মিনমিন করে বলে, তুর্য জিজ্ঞাসা করছিল আমি আপনার বউ কিনা। রুদ্র সিমরানের মুখে বউ কথাটা শুনে চমকে সিমরানকে প্রশ্ন করে, তুই কি বলছিস? আমি না বলেছি। সিমরানের কথায় রুদ্রের দিল খচ করে উঠে। সিমরানকে ম্লান স্বরে বলে, নাই তো বলবি। এই বলেই রুদ্র চপাট রাগ দেখে সেখান থেকে চলে যায়। সিমরান একটু মজা করছিল, ব্যাস এতেই কিচ্ছা ঘেটে গেল। সিমরান ও রুদ্রের পেছনে পেছনে যায় সিদ্দিক সাহেব এবং নাজার 4 নম্বর চাচা ইকবাল সাহেব। ওনারা ছদ্মবেশ ধারণ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ছদ্মবেশ ধারণের একটাই কারণ, তা হলো ছাত্রলীগের এক পিওর গাদ্দারকে ধরা। দীর্ঘদিন ধরে খুঁজেও যাকে পাওয়া যায়নি, আজ হঠাৎই এক গুপ্তচর মারফতে জানা গেল সে রংপুরে আছে। লোকটার নাম শাহেদ, তাদের এই গ্রামের মানুষ। তাহলে প্রশ্ন থেকেই যায়, কি করেছে এই শাহেদ যে তাকে ধরার জন্য এভাবে পায়তারা করা হচ্ছে? আর কেনই বা তাকে ধরতে হবে? তাকে ধরার প্রণোদনা হলো তাকে জীবন্ত পুড়িয়ে মারা, নয়তো চাপাতি দিয়ে ইচ্ছে মতো পিস পিস করে কেটে ফেলা, তার রক্ত বোতলে ভরে নিজেদের বাবার কাছে নিয়ে যাওয়া।
নাজার চাচাদের মধ্যে 15 জন জীবিত আছেন আর বেশ কয়েকজন মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন সারোয়ার তালুকদার। সারোয়ার ছিলেন তালুকদার পরিবারের মধ্যে একমাত্র আওয়ামী লীগ নেতা। বয়স ছিল 27। পরিবারের সবাই ওনারই দল করার বিরুদ্ধে হলেও উনি দল কখনোই ছাড়েননি। ওনারই বন্ধু ছিল শাহেদ আর ইমতিয়াজ। তাদের তিনজনের খাতির যেমন রাজনীতির প্রেক্ষাপটে মজবুত ছিল, তেমনি ব্যবসায়িক দিক থেকেও ছিল ঘনিষ্ঠতা। 2024 জুলাই যখন কোটা আন্দোলন শুরু হয়, সারোয়ার সেই সময় প্রথম দিকে তার বিরুদ্ধেই ছিলেন। তাদের ক্ষমতাসীন দল তখন এসবকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, সঙ্গে উনিও। কারণ একটাই, তাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অহংকার তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিল। তারা ভেবেছিল অতীতের মতোই ছাত্রলীগের লাঠি আর পুলিশের ধাওয়ায় ছাত্ররা মুখ ঢেকে ফিরে যাবে। কিন্তু এরপরেই তারা দেখলেন তরুণ প্রজন্মের এক অদম্য স্পৃহা, যা শুধু কোটার বিরুদ্ধে নয়, ছিল দীর্ঘ 15 বছরের বৈষম্য ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে। ছাত্র জনতার এই গর্জন যখন সরকারের ভিত্তি কাঁপিয়ে দিতে শুরু করে, তখন ভীত দল ও ক্ষুব্ধ প্রশাসন সিদ্ধান্ত নিল নির্মমতাই হবে এর একমাত্র জবাব। শুরু হলো রাষ্ট্রযন্ত্রের বেপরোয়া ক্ষমতা অপব্যবহার। পুলিশ, র্যাব এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কর্মীরা একযোগে ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র জনতার উপর। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড সবকিছু ব্যবহার করা হলো, কেবল লাঠি নয়। আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের লক্ষ্য করে চলল সরাসরি গুলিও। এই নির্মমতা থেকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হলো না মেয়েদেরও। বিক্ষোভকালে ছাত্রী ও সাধারণ নারীদের উপর হামলা করা হয়, লাঞ্ছিত করা হয় এবং অনেককে টেনে হিঁচড়ে আটক করা হয়। ক্ষমতা ও পেশিশক্তি ব্যবহার করে যাকে যেভাবে ইচ্ছে সেভাবে হেনস্থা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়া হলো। বহু আন্দোলনকারীকে প্রকাশ্য রাজপথ থেকে তুলে নেওয়া হলো, যাদের অনেকের আর কোনো খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে গোপনে দাফন করা হলো অজ্ঞাত পরিচয় মৃতদেহ। শুধু প্রকাশ্যে হত্যা নয়, জুলাই মাসে ঢাকার রায়ের বাজার সহ বিভিন্ন কবরস্থানে বহু বেওয়ারিশ লাশ দাফন করা হয়। হাসপাতালের কর্মীরা জানান, পুলিশের অনুমতি ছাড়া অনেক লাশ সরাতে হতো। অনেক ক্ষতবিক্ষত মৃতদেহ দাফন করা হয়, যার কোনো দাপ্তরিক রেকর্ড রাখা হয়নি। ক্যাম্পাসের হলগুলোতে ঢুকে নির্যাতন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সদস্যরা প্রতিবাদী শিক্ষার্থীদের উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যা ইচ্ছে তাই করা শুরু করে। নিজের দলের এই অমানবিক নির্যাতন সহ্য হয় না সারোয়ারের। সহ্য না করতে পেরে তিনি বেরিয়ে আসেন দল থেকে। 22 জুলাই রাস্তায় ছাত্র জনতার পক্ষে নেমে পড়েন। পারেননি এই অবিচার সহ্য করতে, মৃত্যু হাতে নিয়ে লড়ে যান ছাত্র জনতার হয়ে। তিনি জানতেন রক্ষা কখনোই পাবেন না, ওনার দলের লোকরাই ওনাকে মারবে। তবে নিজের বন্ধুদের হাতে মরতে হবে তা বুঝতে পারেনি। 23 জুলাই সকাল ওনার 2 বন্ধু ওনাকে নিজেদের পুরনো আড্ডাখানায় ডাকেন। যাওয়ার আগে নাদের সাহেবকে সম্পূর্ণ ঘটনাটাও বলে গিয়েছিলেন সারোয়ার। সেই যে গিয়েছিলেন আর ফেরা হয়নি ওনার বাড়ি। তালুকদাররা লাশটা অবধি পাবেনি বাকি করে। শাহেদ আর ইমতিয়াজ যে ওনাকে মেরে গুম করে দিয়েছিল। ইমতিয়াজ রাতারাতি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং চলেও যায়, কিন্তু শাহেদ যায় না। তার মনে মনে ছিল বিদেশে গিয়ে আর কি হবে, এখানে এগুলো কিছুদিন পর থেমেই যাবে। তারপর না হয় নেতাদের পা চেটে চুটে নিজেও একটা নেতার পদ হাতিয়ে নেবে। কিন্তু তার হয় না। স্বৈরাচারের পতন হয়, সঙ্গে শাহেদও লুকিয়ে বেড়ায়। ওরা নিজের হাতে নিজের বন্ধুকে কুপিয়েছিল। ওদের ইচ্ছে ছিল না কুপানোর, কিন্তু ওপর মহলের আদেশ যে দল থেকে বেরিয়ে গেছে সে নিশ্চিত গাদ্দার। দলের বিভিন্ন পরিকল্পনা, ক্রাইম এক্সপোজ করে দিতে পারে। বাধ্য হয়ে তারা সারোয়ারকে মারে, নয়তো তাদেরও মরতে হতো। যখন ওরা দুজন সারোয়ারকে কুপিয়েছিল, সারোয়ার শুধু হেসেছিলেন আর বলেছিলেন, তোরা বন্ধুদের এত নিষ্ঠুর পরিণতি কেন দিলি? শাহেদকে পেলে তালুকদার আর আস্ত রাখবেন না প্রতিজ্ঞা করেছেন। আজ একবার শুধু হাতে পান, তারপর হবে রক্ত দিয়ে করা গোসল। নিচে সবাই খাওয়া দাওয়া করছে। নাজার রুমের বারান্দায় মাস্টার চাচু, ছোট্ট চাচু আর নাজার মোল্লা চাচু দাঁড়িয়ে আছেন। নাজাও আছে এখানে, সবার সঙ্গে ফাইজানও আছে। মোল্লা চাচু গম্ভীর গলায় নাজাকে জিজ্ঞাসা করেন, কাজ হচ্ছে তো সব ঠিকঠাক? নাজা দীর্ঘশ্বাস ছেড়ে আশেপাশে তাকায়, তারপর বলে, হচ্ছে হচ্ছে। ছোট চাচু বলেন, আর কত সময় লাগবে? নাজা তিক্ত সুরে বলে, সময় তো লাগবে, ধীরে ধীরে তো করতে হবে, তাই না? নাজারে এই আলসে কথায় ফাইজান বিরক্ত হয়। আচ্ছা ফুপু, তুমি এত অলস কেন? তাড়াতাড়ি কিছু করো না। আর যদি না পারো তাহলে পণ্ডুতি কেন করছিলে? ফাইজানের কথায় মেজাজ তির্যক হয়ে যায়। নাজার বুকে দুহাত গুজে শান্ত গলায় ওকে চোখ দিয়ে ইশারা করে, এদিকে আয়। ফাইজান ওর কথায় সরল মনে ওর দিকে আগায়, ভাবে হয়তো কিছু বলবে। ও আগাতেই নাজা হাত বাড়িয়ে চুলগুলো চেপে ধরে, দাঁতে দাঁত চেপে ফাইজানের ডান পাশে টাস করে একটা থাপ্পড় মেরে বলে, তাহলে তুই কর, আয়, তুই আমার জায়গায় আয়। থাপ্পড় মেরে ফাইজানকে ছেড়ে দেয়। ফুপুর নরম হাতের ঝাক্কাস গরম থাপ্পড় খেয়ে ফাইজান তিক্ত গলায় বলে, তোমার মরা হাড্ডিতে এত শক্তি, আমার দাঁত নড়ে গেল রে। নাজা ওকে এমন কাতরাতে দেখে ভ্রুক্ষেপ না করে মাস্টার চাচুর দিকে তাকায় আর বলে,
আমার কাছে ইম্পর্টেন্ট কিছু আছে। ওর মুখে ইম্পর্টেন্ট শব্দটা শুনে মাস্টার চাচুর হালকা রাগ হয় আর উনি জ্ঞান দেওয়া শুরু করেন। নাজহা, অ্যাভয়েড সেইং ইন্টেন্ট। আই সেড মেক ইউর ইংলিশ স্ট্যান্ড আউট। সে স্কুলার ইনসেট। নাজা ওনার দেওয়া উপদেশ শুনে দীর্ঘশ্বাস ছেড়ে, এই মাস্টার চাচু মারাত্মক মানুষ। ছোটবেলা থেকে দেখে আসছে সিরিয়াস সময় উল্টাপাল্টা বা কমন ইংরেজি বললে উপদেশ দেওয়া শুরু করেন। আজও তার ব্যতিক্রম কিছু করলেন না। জীবন চলে যাওয়ার মুহূর্তে উনি বলবেন ইংরেজি ঠিক কর। নাজা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলে, I shall ensure that I articulate this viewpoint at the next juncture. ওর কথায় মাস্টার চাচু সন্তুষ্ট হয়ে বলেন, দ্য রিভিশন ইউর কমরেবল। ইট ইজ নাও অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট। নাজা ওনার কথায় আবারও মাথা নেড়ে রুমে আসে। উদ্দেশ্য ফোন বিছানার উপর থেকে নেওয়া। যখনই ফোন হাতে নিতে যাবে তেমন মুহূর্তে নোমান, সাফা আর তৌসিফ তাদের রুমে প্রবেশ করেন। সাফা নোমানকে নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলেন, এটা হলো তৌসিফদের রুম। নাজা তাদের দেখে আর ফোন হাতে নেয় না। ওনাদের গলার স্বর পেয়ে মাস্টার চাচুটা স্বাভাবিক হাসি মাখা মুখে রুমে আসতে আসতে বলেন, তোমার রুম দেখতে এসেছো? আমরাও এলাম। এই তৌসির ওদের এই হাসি মুখের মিষ্টি বাণী শুনে একবার নাজার দিকে তাকায়, তারপর আবারও ওনাদের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে মনে মনে বলে, সুদানির পলায় গাদ্দারি করার প্ল্যান করেছিল কে জানে, এখন পুঁটি মাছের মতো ভেটকি মারছোস। নাজা সাফার দিকে দু কদম এগিয়ে এসে বলে, আসুন না, এদিকে বসুন। সাফা মৃদু হেসে নাজার কাঁধে হাত রেখে বলেন, না মা, বসবো না, তোমার চাচু দেখতে চেয়েছেন তাই নিয়ে এলাম। নাজা আলতো মাথা নাড়ায়। সাফা আশেপাশে এক পলক তাকান, তখনই ওনার চোখে পড়ে নাজার হাতের দিকে। এক হাতে চুড়ি আছে, অন্য হাতে নেই। বিষয়টি নজরবন্দি হতে নাজাকে সাফা জিজ্ঞাসা করেন, তোমার আরেক হাতের চুড়ি কোথায়? চুরির কথা শুনতেই নাসার স্মরণ হয় গতকাল রাতে যে বালিশের নিচে রেখেছিল আর পড়া হয়নি। আমতা আমতা করে বলে, খুলে রেখেছি। সাফা একথায় নাজাকে বোঝান, বিবাহিতদের চুড়ি এভাবে খুলে রাখতেই নেই, হাতে পড়তে হয় সব সময়। এবার নাজার মাথায় চটজলদি একটা বুদ্ধি আসে। তৌসিরের দিকে আর চোখে এক নজর তাকায়। এই সুযোগে তৌসিরকে শরম দেওয়ার। এই লোক সবসময় বেশরমের মতো গালাগালি করে, আজ বাস দেওয়ার সুযোগ এসেছে। যদিও এতে নাজাও লজ্জা পাবে, কিন্তু সবাই তো বুঝবে ছোট মানুষ, না বুঝে বলে দিয়েছে। আর শরমের তকমা তৌসির পাবে। যেমন ভাবা তেমন কাজ। নাজা বলে ওঠে, আরে না, আমি খুলিনি তো চুড়ি, উনি খুলেছেন গতকাল রাতে। এটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। কি বলা উচিত খুঁজে পান না। নাজা হুট করে এমন লজ্জা দেবে কল্পনাও করেননি। অতঃপর নাজার কথায় মিটিমিটি হেসে ওনারা পিছনে তৌসিরের দিকে তাকান। তৌসিরের দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ ওখানে তৌসির নেই। এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। এতে একটু স্থির শ্বাস পেলেন সবাই। এদিকে নাজার মুখ থেকে এমন ডাহা মিথ্যা শুনে তৌসিরের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। ওর কথা শুনে ইজ্জত বাঁচাতে আলগোছে রুম থেকে বেরিয়ে এসেছে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজরে তাকায় আর বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ডাকাতি নিয়ে আমার ইজ্জতে ডাকাতি করে নিল রে। এক পর্যায়ে সবাই রুম থেকে বেরিয়ে যায়। সবাই যাওয়ার পর এবার রুমে ফিরে আসে তৌসির। আর নাজার সঙ্গে কিছু একটা হয়ে যাবে। কেন এত মিথ্যা বললো? রুমে এসে দেখে নাজা রুম থেকে বেরোতে নিচ্ছে। তৌসিরকে দেখে দু কদম পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি এখন এখানে কি করেন? নিচে যান, মেহমানদের সাথে থাকুন। তৌসির ওড়নায় চঞ্চল চোখে চেয়ে থাকে কিছু সময়। বাহ, আজ তো মারাত্মক লাগছে এই নিরুপমাকে। কালো সুতির একটা গাউন আর লাল পাজামা ওড়না পড়েছে। তৌসিরের ভেতর হঠাৎই কিলবিল করতে থাকে। এই মেয়েটা জাদু জানে। প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করে আর তৌসিরকে পুড়িয়ে মারে। এই জাদু করার দায়ে একে দু একটা মামলা দেওয়া উচিত। ডাকাত কি আর এমনি এমনি বলে? তৌসিরের অন্তর এই নারী ডাকাতি করে নিয়েছে। কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত এই নারীর। তৌসির শিকদারকে নিজের মায়ায় ফেলে দিয়েছে, কঠিন পাপ করে ফেলেছে। তৌসির এই মহাভাবনার সমাপ্তি ঘটিয়ে এবার হাত বাড়িয়ে নাজার হাত টেনে নিজের দিকে নিয়ে আসে। নাজা আসতে চায় না, উল্টো তৌসিরের থেকে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে, ধুর, নিচে যান, মেহমানদের সাথে কথা বলুন। তৌসির নাজার এই ছুটাছুটি দেখে মৃদু হেসে ওর কোমরে দু হাত শক্ত করে রাখতে রাখতে বলে, মেহমানদের সামনে যাওয়ার মুখ রাখছো? মিথ্যা বললা কেন? আমি তোমার চুরি খুলছি? নাজা তৌসিরের প্রশ্নে আলতো ঘাড় কাত করে। বেশ অস্বস্তি হচ্ছে নাজা। তৌসিরের হাত দুটো ভারী বেপরোয়া। কোমরে রাখা হাতের আঙ্গুল দিয়ে বারবার নাজার কোমর পেটে খোঁচাচ্ছে। নাজা ছটফট করে উঠে বলে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বললাম। সত্যিটা তো আপনি জানতেন, তাহলে বাধা দিলেন না কেন? তৌসির ওর কথায় ওর চোখে চোখ রেখে আর চোখে বলে, বিয়েজত করছো, আরো বিয়েজত করার ইচ্ছা আছে নাকি? যে এমন পরামর্শ দিতেছো?
এই বলে নাজাকে পেঁচিয়ে রাখা হাতের বাঁধন আরো শক্ত করে। নাজাকে নিজের আরেকটু কাছে টেনে আনে। তৌসিরের এই কাজে বিরক্তির এক সূক্ষ্ম রেখা নেমে আসে নাজার মুখ পানে। অন্তরে একরাশ অস্বস্তি নিয়ে বলে, ছোঁয়া কাছে টানা পছন্দ না, আমার অস্বস্তি লাগে, বিরক্ত হই আমি। নাজার কথায় তৌসির কোনো প্রতিক্রিয়া দেখায়, এতটুকু অন্তত বোঝে নাজা এসবে অভ্যস্ত নয়। তৎফলে নাজার এই বাণী উচ্চারণ তৌসির আলতো হেসে ধারণ করে। আমি জানি তুমি এসব পছন্দ করো না, তোমার বয়সটাই এমন, কিন্তু কি করতাম ক, তুমিও তো পুরুষ। এই বলে অন্য কিছু বলতে যাবে তার আগে নাজা তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে ক্ষীণ অনুনাদে বলে, আপনার নিজেকে গুটিয়ে রাখার সংগ্রাম আমার অজানা নয় তৌসির। আমার সন্তুষ্টি শুধু এইটুকুতেই যে আপনি আমার মানসিক শান্তিকে সম্মান করেছেন, যথাসম্ভব আমার থেকে দূরে থেকেছেন বা থাকছেন। আপনার এই নিরাসক্তি, আপনার করা অন্যান্য সকল ঘাটতির ঊর্ধ্বে আমার ভালো লাগার একমাত্র কারণ। হয়তো এক প্রকার করুণাই দেখাচ্ছেন আমার অস্থিরতার প্রতি। এটা করে আপনার নিজস্ব চাহিদা আছে, তা বুঝি আমি জানি আপনারও আকাঙ্ক্ষা আছে, কিছু পাওয়ার, কিছু চাওয়ার। তবে বিশ্বাস করুন, এই জিনিসটা বুঝতে পেরেও আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি বারংবার চেষ্টা করি নিজের এই ছটফটানিকে অস্বীকার করতে। আপনাকে বর্তমানের সত্য হিসেবে গ্রহণ করতে চাই আমি, কিন্তু অতীত, আমার ভেতরের অস্থিরতা আমাকে বর্তমানের কাছে পৌঁছাতে দেয় না। নাজার এই স্বীকারোক্তিতে তৌসির স্তব্ধ হয়। অচঞ্চল চাহনি নিয়ে শুধু নাজার পানে চেয়ে থাকে আর ভাবে, এতদিন ভাবতাম আমার ডাকাতিনি কম বোঝে, কিন্তু এখন তো দেখি আমার দাদা সে বেশি বোঝোর। বাহ তৌসিফ বাহ, তুই জিতা লইছিস মারাত্মক একছি। তোর এই পোড়া কপালে লাল চন্দ্রের গুয়া লাগলো কেমনে? না কারো দোয়া টোয়া লাগলো না তো? জীবনে তো কারো ভালো করস নাই, তাহলে দোয়া লাগবে কেমনে? মনে হয় দয়াল এবার একটু দয়া করে ভিক্ষা দিছেন, সবেই দয়ালের দয়া। তৌসিরকে নিজের পানে ভাবে চেয়ে থাকতে দেখে নাজা ভ্রু কুচকায়। নাজার মুখের প্রতিক্রিয়া দেখে তৌসির বাস্তবে ফিরে আসে। অতঃপর কোনো কথাবার্তা ছাড়াই হুট করে নাজাকে একটানে কাছে টেনে অভ্যাসের মতো নাজার গালে নিজের নাক ঠোঁট ঠেসে ধরে আর ফিসফিসিয়ে বলে, আমার কোনোটা লাগতো না এখন, খালি এমনি দুই একটা চুমুটুমু খাওয়ার সুযোগ দিও। নাজা পরে বিপদে বেজায় খারাপ অনুভূতি অনুভব হচ্ছে, তথাপি কিছু বলতে পারছে না তৌসিরকে। নাজা ছটফট করতে করতে তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে বলে, দাড়িগুলো আমার গাল শেষ করে দিচ্ছে, সরুন। তৌসির ওর থুতনিতে হাত রেখে আরো প্রগাঢ়ভাবে ঠোঁট ঠেসে বলে, আর কয়েকটা দিন সহ্য করে নাও, বড় লম্বা হইয়া গেলে আর গালে কাটবো না। নাজা ওকে দূরে সরানোর জন্য প্রচন্ড জোরে ধাক্কা দিতে দিতে বলে, তাহলে লম্বা হওয়ার পর আইসেন, এখন ছাড়ুন, নিজে যাই কাজে সাহায্য করি ওনাদের। তৌসির কি আর ছাড়বে এত সহজে? নাজার অন্য গালে ঠোঁট বসিয়ে হালকা বিরক্ত হয়ে তিক্ত সুরে বলে, তুমি কারবাল ফালাইবে না গিয়া, 20-22 জন মানুষ আছে, কাম করবে না তারা? কাজ করার নয় বিষয়টা, বিবেক বলতে তো কিছু আছে, তাই না? বিবেক আর তুমি মারাইও না, চুপচাপ খাড়াই থাকো, আমি যে সময় ছাড়মু ওই সময় যাইবা, আর কোনো কথা না। ব্যাস, নাজাও চুপ করে যায়। যেটা যেমন হচ্ছে তেমনই হোক, পরিস্থিতি তালে তালে শুধু তাল মেলাক। সবুরে মেওয়া ফলে দেখা যাক ওর ভাগ্য কি দেয়, ওর থেকে আর কি নেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।